স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা অপারেটরস নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি অবশ্য ভিডিওটা মানে ডাউনলোড করে সরি আপলোড করে দিয়েছিলাম ইউটিউবে। তোমরা চেক করেছো কিনা জানি না। জি ভাইয়া দেখছি। আচ্ছা, আমার রুমের লাইট একটু প্রবলেম করছে, আমি একটু দেখি কি হয়েছে। আহ, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আহ, আজকে আমরা একটা নতুন জিনিস আহ, শিখব, যেটা আমরা আমাদের কোডে সবসময় ইউজ করব, সি প্লাস প্লাসে বিশেষ করে। সেটা হচ্ছে, এখন আলোচনা করি। আহ, আমরা সিতে ইনপুট নেওয়ার জন্য সাধারণত কি স্ক্যানএফ এই ফাংশনটা ব্যবহার করতাম। আর প্রিন্ট করার জন্য, কোনো কিছু প্রিন্ট করার জন্য সিতে আমরা প্রিন্ট এফ এই ফাংশনটা ব্যবহার করতাম। তাই তো আমরা তো জানি, যারা মানে প্রিভিয়াস কোর্সগুলো করেছো, তো সি তো তোমাদেরকে শেখানো হয়েছিল। সেখানে আমরা এই স্ক্যানএফ সিতে আর কি, সি ল্যাঙ্গুয়েজে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম ইউজার থেকে, আর হচ্ছে প্রিন্টএফ এই ফাংশনটা দিয়ে মূলত প্রিন্ট করতাম কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা মেসেজ বা কোনো একটা স্ট্রিং। আচ্ছা, আর আমরা সি প্লাস প্লাসে কী করি? সি প্লাস প্লাসে কী দিয়ে ইনপুট করি একজন বললে ভালো হয়? সি আউট। সি আউট। না, সিন হচ্ছে স্ক্যানএফ এর জন্য, আর হচ্ছে সি আউট হচ্ছে প্রিন্টএফ এর হ্যাঁ, জন্য। মানে প্রিন্ট করার জন্য হচ্ছে সি আউট। এগুলো হচ্ছে স্ট্রিম সি প্লাস প্লাস, আর এগুলো তো ফাংশন, এটা হচ্ছে সি এর। তো যাই হোক, আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য সি ইন এই স্ট্রিমটা ব্যবহার করতাম, আর সি আউট এই স্ট্রিমটা ব্যবহার করতাম মানে কোনো কিছু প্রিন্ট করার জন্য। এখন কথা হচ্ছে, সি প্লাস প্লাসে এই দুইটা স্ট্রিম অনেক স্লো, মানে এই দুইটা ফাংশনের তুলনায়। এই দুইটা ফাংশন, স্ক্যানএফ ফাংশন আর হচ্ছে প্রিন্টএফ ফাংশন, অনেক ফাস্ট কাজ করে, কিন্তু এই সি ইন আর সি আউট অনেক স্লো কাজ করে। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় কোড রান করতে অনেক বেশি সময় লেগে যায়। সেটা আমি আজকে মানে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলেই বেশি সময় লাগে কি না। তো এই ক্ষেত্রে আমরা এখন তাহলে কি করা যায়? তাহলে কি আমরা সবসময় সি ইন সি আউট ব্যবহার না করে সবসময় স্ক্যানএফ প্রিন্টএফ ব্যবহার করব? আহ, উত্তর হচ্ছে না, আমরা সি ইন আর সি আউটই ব্যবহার করব। কিন্তু আমরা এক লাইন কোড লিখব, একটা কোড লিখব যেটা মানে একটা লজিক ডেভেলপ করব, যে লজিকটা ডেভেলপ করলে আমাদের সি ইন আর সি আউট অনেক ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখি সেটা কি। আহ, আচ্ছা, টেমপ্লেট ডট সিপিপি। আমি কোডটা কপি করে নিয়ে আসছি। এখানে ডিফাইন করে দিলাম। আচ্ছা, তো আমরা ডিফাইনের কাজটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, তাই তো? দেখো, এখানে আমি এই যে এই পুরো একটা লাইন কোড, আচ্ছা, তো আমরা এই পুরো একটা লাইন কোডকে কি নামে ডিফাইন করেছি? ফার্স্ট আইও। মানে এই যে ডিফাইন করার নিয়মটা মনে আছে তো সবার, আশা করি। এই যে যেমন আমরা কি লং লং, ঠিক আছে, লং লংকে কি এল এল দ্বারা এখানে ডিফাইন করে রেখে দিয়েছি। ঠিক একইভাবে আমরা এই পুরো কোডটাকে, এই যে এই পুরো কোডটাকে এই ফার্স্ট আইও নামে ডিফাইন করে রেখে দিয়েছি। তো এখন আমি এগুলো কেটে দিই। তো এখন আমি লিখব জাস্ট ফার্স্ট আইও। আচ্ছা, দেখি তো। আচ্ছা, তো ফার্স্ট আইও দিয়ে এরপর সেমিকোলন তো অবশ্যই দিতে হবে। এখন আমার মানে এখন এই যে এইটা মানে এই লাইনটা যে লিখেছে, এই লাইনটা দ্বারা আসলে কোন লাইন বোঝাচ্ছে? যে এইটা, তাই না? তো এইটা এইটুকু লাইন লিখলে আমার মানে সিন সি আউটটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই লাইনটা আমার কোডে থাকলে আমার সি ইন আর সি আউট অনেক বেশি ফাস্ট হয়ে যাবে।
তো আসলেই ফাস্ট হয় কিনা, আর এটা আসলে এটা লজিক কি বা এটা কিভাবে কাজ করছে এটা তোমাদের এখন বোঝার দরকার নেই, তোমরা জাস্ট এটা মুখস্থের মতো রাখতে পারো। ঠিক আছে, যে আইও আন্ডারস্কোর বেস, তারপর কোলন কোলন সিঙ্ক, আন্ডারস্কোর উইথ, তারপর আন্ডারস্কোর স্টিডিআইও, তারপর ফলস। তো এটা জাস্ট তোমরা মুখস্থের মতো রাখতে পারো, এটা তোমাদের এখন না বুঝলেও হবে। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখো যে এই লাইনটুকু লিখলে কি হবে, তোমাদের সি ইন আর সি আউটটা অনেক ফাস্ট কাজ করবে। তো আসলেই ফাস্ট কাজ করে কি না সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ধরো আমি একটা প্রবলেম, এই যে এখানে একটা প্রবলেম, যেটা কোড ফোর্সেসের একটা প্রবলেম ছিল, তো স্লো কাজ করছে। আচ্ছা, এই যে একটা প্রবলেম, তো এই প্রবলেমটা এই যে আমি সলভ করেছি, এই যে অ্যাকসেপ্টেড লেখা এসেছে। তো আমি যদি এই প্রবলেমটায় যাই, আমি সলিউশনে যদি যাই, ঠিক আছে, তো এই যে দেখো এখানে অ্যাকসেপ্টেড লেখা এসেছে, সি প্লাস প্লাস দিয়ে কি করেছি, সলভ করেছি। আর এটা হচ্ছে যে মানে প্রবলেমের কোড দেয়া, এই যে আমার আইডির নাম লেখা। এখন এখানে দেখো আমার এই প্রবলেম, আমি যে কোডটা লিখেছি না, এই কোডে আমার কতটুকু মেমোরি খরচ হয়েছে, এই যে 48 কেবি মেমোরি খরচ হয়েছে। আর কতটুকু এই কোডটা রান হতে কতটুকু সময় লেগেছে, 62 মিলি সেকেন্ড এমএস। ঠিক আছে, 62 মিলি সেকেন্ড। তো দেখো এই কোডের ভিতরে কিন্তু আমি এই যে এই ফার্স্ট মানে, আচ্ছা এখানে এই যে আইও বেস, এটাকে আমি কি কি হিসাবে ডিফাইন করে রেখেছি, অপটিমাইজ, কিন্তু ওখানে নাম দিয়েছে আর কি ফার্স্ট আইও। তো একটা নাম, যে কোনো একটা নাম দিলেই হলো। তো এখানে কিন্তু আমি এটা মানে এটা ডিফাইন করে রেখে দিয়েছি। তো এই কারণে দেখা যাচ্ছে আমার 62 মিলি সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, তো এই যে দেখো এই যে অপটিমাইজ, এটা আমি কিন্তু এখানে কোড করে রেখে দিয়েছি। এখন সেম ধরো এই কোডটাকেই, আচ্ছা এটা এখানে এই যে কপি করলাম, কপি করে আচ্ছা এই জায়গায় এখানে আনলাম। তো আনার পরে আমার লজিকতে যে এখানে অলরেডি লেখাই আছে কোডের, তো আমি এখন এই যে অপটিমাইজ এটা সরিয়ে দেবো, মানে এটা ছাড়া এখন সাবমিট করে দেখি কত মিনিট মানে কত মিলি সেকেন্ড সময় লাগে। এই যে এটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি, ডিফাইনটা না সরালেও হবে, তারপর আমি সরিয়ে দিলাম। এই যে ঠিক আছে, এটা আমি জাস্ট সরিয়ে দিয়েছি। এখন আমি যদি কোডটা সাবমিট করি তাহলে দেখি কতটুকু সময় আসে। এই যে কোডটা কপি করলাম, এরপর আমি যদি সাবমিট করি, আচ্ছা এখন যা করছে এগুলো তোমাদের কিছু বোঝার দরকার না, আমি জাস্ট ওই যে বুঝাতে চাচ্ছি যে ওই লাইনটা না লিখলে কতটা মানে কোড কতটা স্লো কাজ করে এটা বোঝানোর জন্য আর কি দেখাচ্ছি। প্রবলেমটা এটা ছিল 5টা। এখন আমি এই যে আমার কোডটা এখানে সাবমিট করলাম, এখন জাস্ট এই যে সাবমিট দিয়ে দিলাম। এটাও মানে আমার তো লজিক ঠিক আছে, সেম করি সাবমিট করছি, জাস্ট ওই লাইনটা বাদে। তাহলে দেখি কত মিলি সেকেন্ড সময় মানে লাগে আর কি, একটু দেখি। একটু পরে অ্যাকসেপ্টেড লেখা আসবে, আশা করি একটু সময় লাগবে হয়তো বা। বারবার রিফ্রেশ করছে আর কি যাতে তাড়াতাড়ি চলে আসে। ইন কিউই এই লেখাটা মানে হচ্ছে মানে প্রসেস চলছে আর কি। আচ্ছা এটাই হয়তো বা একটু সময় লাগবে, অনেক সময় দেখা যায় কোড ফোর্সেস অনেক স্লো কাজ করে। তো এটা মানে অ্যাকসেপ্টেড লেখা আসবে, কিন্তু অ্যাকসেপ্টেড লেখার পর মানে কতটুকু টাইম লাগছে এটা আমি জাস্ট তোমাদেরকে দেখাবো। দেখবে এখানে অনেক কম সময় লেগেছে, কিন্তু এখন অনেক বেশি সময় লাগবে। কেন? কারণ আমরা কোডে এই যে এই লাইনটা ইউজ করিনি, এই যে এটা, বুঝতে পেরেছ? তাহলে এই জিনিসটা কি বুঝতে পেরেছ? এখন থেকে এই জিনিসটা সবাই ইউজ করবা। ঠিক আছে, তোমাদের কোড এভাবে যে কোনো একটা নাম দিয়ে, আমি নাম দিয়েছি ফার্স্ট আইও, তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো। ঠিক আছে, ফার্স্ট আইও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইনপুট আউটপুট আর কি। জাস্ট এটা ডিফাইন করে রাখবা আর এই জায়গায় ইউজ করবা সব সময়। তাহলে তোমার এই যে মানে সি ইন আর সি আউট এই দুইটা স্ট্রিম অনেক ফাস্ট কাজ করবে আর কি। তাহলে এই জিনিসটা কি বুঝতে পেরেছো? সবার কাছে ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তো দেখি তো এখন এত সময় লাগছে। আচ্ছা এটা হতে থাকুক,
ঠিক আছে, তো আমরা দেখব এটার কাজ, সমস্যা নেই। এখন আমরা তাহলে আমাদের আসল টপিকে যাই। তো আজকে আমরা দেখব হচ্ছে লুপ। এখন লুপ সম্পর্কে আইডিয়া নেই এমন কেউ আছো? মানে লুপ সম্পর্কে একদমই আইডিয়া নেই এরকম কেউ কি আছো ক্লাসে? একটু রেসপন্স করলে ভালো হয়, আর বললে সমস্যা নেই, কারণ তোমরা সবাই তো অনেক জুনিয়র, তো না জানাটাই স্বাভাবিক। ঠিক আছে, আই থিঙ্ক সবাই মানে লুপের ব্যবহার জানো। তো আজকে আমরা ওই যে বিটওয়াইজ অপারেটরটা আজকে দেখবো না, আমরা কালকে দেখব, কিন্তু আজকে আমরা লুপস দেখব আর লুপস রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। তো আমাদের মূলত সি প্লাস প্লাসে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে মূলত 3 রকমের লুপস থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ফর লুপ, আর একটা হচ্ছে হোয়াইল লুপ, আর আরেকটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো এই দুইটা লুপই আসলে বেশি ব্যবহৃত হয় কোডে, ডু হোয়াইল লুপটা অত ব্যবহার হয় না। তারপর এটা আমরা দেখব যে এটার সিনট্যাক্স কি, এটা কিভাবে কাজ করে। তো শুরু করি। এখন লুপের ব্যবহার মানে কেন লুপের ব্যবহার করতে হয় এটা কেউ বলতে পারবা? আমরা লুপের ব্যবহার কেন করব? একজন বললে ভালো হয়, যেহেতু তোমরা সবাই লুপ সম্পর্কে আইডিয়া রাখো। হ্যাঁ বলো। একটা প্রসেস বারবার চালানোর জন্য। হ্যাঁ, একটা প্রসেস বারবার চালানোর জন্য আর কি। লাইক আমি ধরো 10 এই নাম্বারটা 100 বার প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি যদি এখন 100 বার এভাবে লিখতে থাকি, এই যে অনেক বড় কতগুলো 10 হয়ে গেল, তাই না? তো এটা মানে এটা আসলে অনেক টাইম ওয়েস্টিং একটা বিষয়, আর হচ্ছে আমার কোডটা দেখতেও খারাপ দেখাবে। তো এই কাজটা আমরা খুব সহজে লুপের মাধ্যমে করতে পারি। মানে একই কাজ যদি আমরা বারবার করতে চাই বা কোনো কিছু যদি বারবার করতে চাই, তখন আমাদের আসলে লুপের ব্যবহারটার দরকার হয়। তো আমরা এখন সেটাই দেখব। তো এখন আমরা মূলত ফর লুপের সিনট্যাক্সটা দেখব, যে ফর লুপ কিভাবে লিখতে হয়। আর লুপের 3টা জিনিস। হ্যাঁ, কেউ কিছু বলবা? আচ্ছা ভাইয়া, আপনি যে একটা লাইন লিখে অনেকগুলো লাইন বানালেন, সেটা কিভাবে বানায় জানি না। বুঝলাম না, মানে এটার কথা বলছে যে ফার্স্ট আইও? না না, একটা লাইন দিন লিখলেন যে একটা টাইমে ও আচ্ছা 100 আচ্ছা বার আচ্ছা, করার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে এটা, এই যে একসাথে যে হ্যাঁ, মানে একটা ওটা সুইচ, অনেক এটা অনেক হচ্ছে টাইম কন্ট্রোল পর্যন্ত ডি। হবে। হ্যাঁ, কন্ট্রোল ডি, বুঝতে পেরেছো? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, ডি ডি, হ্যাঁ ঠিক আছে। কন্ট্রোল ডি চাপ দিলে তোমার এটা চলে আসবে। মানে মানে ডুপ্লিকেট, মানে ওই তুমি যেই লাইনটা ডুপ্লিকেট লাইন বানাতে চাচ্ছ সেই লাইনের শেষে থাকতে হবে তোমার কার্সরটা। ঠিক আছে, এই যে ধরো এখানে আছে, তো এই যে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ভাই, এখন আমরা তাহলে লুপের সিনট্যাক্সটা দেখি ফর লুপের। তো লুপের মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, ইনিশিয়ালাইজেশন পার্ট। আরেকটা পার্ট হচ্ছে, দ্বিতীয় পার্টটা হচ্ছে তোমার কন্ডিশন পার্ট। ঠিক আছে, একটা কন্ডিশন দিতে হবে। আর তৃতীয় পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট। তো এই 3টা পার্ট মূলত থাকে। ঠিক আছে, এই 3টা পার্ট মূলত লুপের মধ্যে থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, আর একটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর একটা হচ্ছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। এখন আমরা দেখব যে প্রত্যেকটা পার্ট কিভাবে লিখতে হয়। তো প্রথমে লিখব ফর, তারপরে যে আমরা একটা কার্লি ব্রেসেস দিব। এখন কার্লি ব্রেসেসের মধ্যে প্রথম পার্টটা হবে এই যে আমরা, আচ্ছা তার আগে আমরা 2টা সেমিকলন দিয়ে নিই। এই যে 2টা সেমিকলন দিলাম। তো এইটা মূলত একটা ফর লুপ। ঠিক আছে, এটা মূলত একটা ফর লুপ। তো এই ফর লুপের কয়টা পার্ট আছে এখানে? এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর হচ্ছে এইটা আর একটা পার্ট। মোট 3টা পার্ট, একটা, 2টা, 3টা। এই 3টা পার্ট, প্রথম পার্টে আমরা ইনিশিয়ালাইজেশনের কাজটা করব, দ্বিতীয় পার্টে হচ্ছে কন্ডিশনের কাজটা করব, আর তৃতীয় পার্টে হচ্ছে কি করব, আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা করব। এখন প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার আই।
একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই ভেরিয়েবলের মধ্যে 0 অ্যাসাইন করে দিলাম, 0 অ্যাসাইন করে দিলাম। তো এইটা হচ্ছে মূলত কি পার্ট, ইনিশিয়ালাইজেশন পার্ট, বা 0 না 1 অ্যাসাইন করি, 1 অ্যাসাইন করে দিলাম। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। এখন আমরা একটা কন্ডিশন বসাবো যে I লেস দেন ইকুয়াল 10, মানে I যতক্ষণ কি 10 অথবা 10-এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এরপর আমরা এর পরের পার্টটাই, যে এই পার্টটা হচ্ছে কি পার্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্ট। তো এখানে আমরা কি করব, আয়ের মান হয় বাড়াবো অথবা কমাবো। তো আয়ের মান আমি কি করলাম, 1 করে বাড়াবো বারবার। তো এখন তারপরে যে আমাকে কি দিতে হবে, প্যারেনথিসিস দিতে হবে, প্যারেনথিসিস দিয়ে একটা স্কোপ তৈরি করতে হবে, স্কোপ তৈরি করলাম। এখন আমরা এই I মানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করব। তো এই যে I লিখলাম, এরপর একটা আমি এরকম কি দিব, একটা স্পেস দিব, ঠিক আছে, স্পেস দিলাম। তারপর আমার লুপটা যখন শেষ হয়ে যাবে তখন জাস্ট আমি একটা নিউ লাইন প্রিন্ট করে দিব। আচ্ছা, এখন দেখি আগে আউটপুট কি আসে, এরপর আমরা কোডটা কিভাবে কাজ করছে সেটা বলবো। আচ্ছা দেখো, পারফেক্টলি এই যে 1 থেকে 10 পর্যন্ত কি প্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন আমরা তাহলে দেখি আসলে কোডটা কিভাবে কাজ করছে। তো প্রথমে আমি আরেকটু বড় করি, হ্যাঁ। তো প্রথমে আমার এই জায়গায় যাবে, এই ইনিশিয়ালাইজেশন পার্টে যাবে, গিয়ে আয়ের মান দেখলো কত, 1। তো যাওয়ার পর আয়ের মান 1 দেখলো, এরপর যাবে হচ্ছে এই পার্টে যাবে। এরপর চেক করবে যে আয়ের মান কি 10-এর থেকে ছোট, আয়ের মান এখন কত আছে, 1। I ইকুয়াল 1, আয়ের মান কত আছে, 1। তাহলে এই পার্টে গিয়ে দেখলো যে আয়ের মান কি 10-এর থেকে ছোট, এটা কি ট্রু হবে না ফলস হবে, কি একজন বললে ভালো হয়। ভাইয়া ট্রু হবে। হ্যাঁ, ট্রু হবে, কারণ আয়ের মান কত, 10 অথবা 10-এর থেকে ছোট। তাহলে যেহেতু ট্রু, তাহলে এই কন্ডিশনের মধ্যে যাবে, এই কন্ডিশনের মধ্যে গেল, সরি মানে এই লুপের মধ্যে যাবে। তো লুপের মধ্যে যাওয়ার পর আমরা কি করলাম, এই যে I প্রিন্ট করে দিলাম, মানে 1 প্রিন্ট করে দিলাম। এরপর কি করলাম, একটা স্পেস দিলাম, একটা স্পেস প্রিন্ট করলাম আর কি। প্রিন্ট করার পর এরপর লুপটা মানে এরপর যাবে হচ্ছে এই জায়গায়, এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে গিয়ে আয়ের মান কি করবে, ও 1 বাড়াবে, ঠিক আছে। তো আয়ের মান এখন হয়ে গেল কত, 2। তো আয়ের মান 2 হয়ে গেল। এরপর এখন আর ও আর মানে ইনিশিয়ালাইজেশন পার্টে শুধুমাত্র একবারই যাবে, ঠিক আছে, একদম প্রথমবার যাবে। এরপর আর কখনো সে ইনিশিয়ালাইজেশন পার্টে যাবে না। তো আয়ের মান যখন 2 হয়ে গেল তখন সে যাবে এখন এই পার্টে গিয়ে চেক করবে যে 2 কি লেস দ্যান ইকুয়াল 10, তাহলে এটা কি ট্রু হবে। ট্রু হলে আবার কি করবে, আয়ের মান মানে আইকে প্রিন্ট করবে। তো আয়ের মান কত এখন, 2। তো 2 প্রিন্ট হলো, এরপর কি একটা স্পেস আমরা প্রিন্ট করলাম। এরপর আবার কোথায় যাবে, আবার ইনক্রিমেন্টে যাবে। ইনক্রিমেন্ট পার্টে গিয়ে আয়ের মান কি করে ফেললো, 1 বাড়িয়ে ফেললো। তো আয়ের মান এখন 3। তো এখন 3 হওয়ার পর এখন আবার চেক করবে যে 3 কি লেস দ্যান ইকুয়াল 10। তো এটাও ট্রু, হ্যাঁ 3 লেস দ্যান ইকুয়াল 10। এরপর আবার কি করবে, I প্রিন্ট করবে আর একটা স্পেস প্রিন্ট করবে। আচ্ছা, এরপর আবার কি আয়ের মান 1 বাড়াবে। তো এভাবে চলতে থাকবে। তো এভাবে আয়ের মান বাড়তে যখন আয়ের মান 10 হবে, তো আয়ের মান 10 হলো, এরপর আবার চেক করলো 10 কি লেস দ্যান ইকুয়াল 10। তাহলে কি এই কন্ডিশনটা কি ট্রু হবে না ফলস হবে, কি একজন বলো তো দেখি। ট্রু হবে। হ্যাঁ, ট্রু হবে, কারণ কি আয়ের মান তো আসলে 10 অথবা 10-এর থেকে কি ছোট, মানে ইকুয়াল তো এটা। তো আচ্ছা, তারপর 10ও কি হলো, প্রিন্ট হলো। 10 প্রিন্ট হওয়ার পর এখন আবার এই যে আয়ের মান কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। 11 হয়ে যাওয়ার পর এখন চেক করবে যে 11 কি লেস দ্যান ইকুয়াল 10। এখন কন্ডিশনটা কি হবে, ফলস হবে। তো ফলস হলে এখন আর লুপের ভিতর যাবে না, লুপটা কি করবে, লুপটা ব্রেক করবে। এরপর জাস্ট একটা নিউ লাইন, এই যে একটা নিউ লাইন কি হবে, প্রিন্ট হবে। আচ্ছা, তাহলে যদি আমরা আবার রান করে দেখি কোডটা, এই যে পারফেক্টলি 1 থেকে 10 প্রিন্ট হচ্ছে। আমরা যদি উপর থেকে নিচ বরাবর প্রিন্ট করতে চাইতাম তাহলে কি করতে হতো, কেউ বলতে পারবা? আমরা যদি লাইক উপর থেকে নিচ বরাবর প্রিন্ট করতে চাইতাম, ভাইয়া বুঝি নাই। আমরা যে এটা প্রিন্ট করেছি হচ্ছে বাম থেকে ডানে, তাই না, 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু আমি যদি উপর থেকে নিচে
1 2 3 4 5 6 এভাবে প্রিন্ট করতে চাইতাম, তাহলে এই কোডটা কিভাবে লিখতে হতো? গ্রেটার দেন দিলেই হবে। n minus i হ্যাঁ না আমি তোমরা আমার প্রশ্নটা n minus i দিলে হয় না? এই যে এভাবে আমরা প্রিন্ট করেছি না, তো এখন আমি প্রিন্ট করতে যাচ্ছি 1 2 3 4 5 6। ভাইয়া তাহলে i এর মানটা 10 দিব আর হচ্ছে ওখানে গ্রেটার দেন 1 লিখবো 10 এর জায়গায়। না তাহলে তো এভাবে প্রিন্ট হবে, তাহলে তো এই যে এরকম প্রিন্ট হবে 10, তাহলে প্রিন্ট হবে 10 9 8 7 6 5। আমি বলছি যে আমি 1 থেকে 10 পর্যন্ত বাম থেকে ডানে প্রিন্ট করেছি, তাই না? এখন আমি প্রিন্ট করতে যাচ্ছি উপর থেকে নিচে 1 2 3 4 5 6 7 8 9 সরি 9 এরপর 10, এই যে এইভাবে প্রিন্ট করতে চাচ্ছি, এইভাবে না। তাহলে কি কি করব? আদি বলতে পারবা? ইনল্যান্ড দিলে হবে না? কোথায় কোথায় হ্যান্ডেল দেব? i equal to 1 এর পরে। হ্যাঁ আচ্ছা, না। n i হ্যাঁ, স্ক্রিন মানে দেখা সি আউটের পরে, মাঝখানে সি আউটের পরে। মানে আই এর পরে না এখানে? ওটা লাস্টে। হ্যাঁ আমরা জাস্ট এই জায়গায় কি করব, একটা এন্ডেল দিব, এন্ডেল দিলাম, তাই না? তাহলেই তো হয়ে গেল। এই যে আই প্রিন্ট হচ্ছে, আই 1 প্রিন্ট হওয়ার পর কি একটা নিউ লাইন, আবার 2 প্রিন্ট হওয়ার পর নিউ লাইন, আবার 3 প্রিন্ট হওয়ার পর নিউ লাইন, তাই না? এখন যদি প্রিন্ট করি তাহলে উপর থেকে নিচে প্রিন্ট হবে না? এই যে দেখো, এবারে হওয়ার কথা। হ্যাঁ হওয়ার কথা না, হবে, অবশ্যই হবে, ঠিক আছে। এই তো। আচ্ছা তাহলে আচ্ছা এই মানে ফর লুপ কি তাহলে আমরা বুঝতে পেরেছি? ফর লুপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা আশা করি তাহলে ফর লুপটা তোমরা সবাই বুঝতে পেরেছো। নেটওয়ার্ক প্রবলেমের জন্য দেখা যাচ্ছে না কিছু। ও আচ্ছা আচ্ছা, তো তাহলে ফর লুপ আমরা শিখে ফেললাম, ঠিক আছে। তো এখন আমরা দেখব হোয়াইল লুপ। তো আচ্ছা লুপের কাজ, সব লুপের কাজই সেম, কিন্তু মানে সিনট্যাক্সের দিক থেকে কিছু সুবিধা আছে। এক এক লুপ মানে এক একটা প্রবলেমের ক্ষেত্রে এক এক লুপ ব্যবহার করলে এটা ভালো, মানে এটা মানে সুবিধা আছে সিনট্যাক্সের জন্য আর কি। তো এখন আমরা হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখব। তো এই কাজটাই মানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা, এই কাজটা আমরা কি করব, হোয়াইল লুপের মাধ্যমে করব। তো প্রথমে আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশনের পার্টটা আগেই করে নিতে হয়। তো আমরা আয়ের মান কি করে দিলাম, 1 করে দিলাম, আয়ের মান 1 করে দিলাম আগেই। এরপর আমরা হোয়াইল লিখব, হোয়াইল, এরপর প্যারেনথিসিস দিব। এই প্যারেনথিসিসের মধ্যে মূলত আমরা আমাদের কন্ডিশন পার্টটা লিখব। তো আমি লিখলাম যে আই আই যতক্ষণ কি 10 অথবা 10-এর থেকে ছোট ততক্ষণ এই লুপটা চলবে। এই যে কন্ডিশন দ্বারা বোঝানো হচ্ছে যে আয়ের মান যতক্ষণ 10 অথবা 10-এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এরপর কি করব, আমরা আই প্রিন্ট করে দিলাম, প্রিন্ট করে দিলাম। এরপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্টটা এই হোয়াইল লুপের ভিতরে আমরা লিখে দিব, এই যে আই প্লাস প্লাস। তো এখন যদি আমি প্রিন্ট করি, এই যে দেখো পারফেক্টলি 1 থেকে 10 প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করছে, এই যে আগের মতোই আয়ের মান কত 1 আছে। তো এখানে চেক করবে যে আয়ের মান কি 10 অথবা 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কি আই প্রিন্ট হলো, মানে 1 প্রিন্ট হলো, 1 প্রিন্ট হলো। এরপর কি আই প্লাস প্লাস হয়ে গেল, মানে আই এর মান কত 2 হয়ে গেল। এবার 2 লেস দ্যান ইকুয়াল 10, হ্যাঁ 10, তাহলে আই মানে 2 প্রিন্ট হলো, এই যে 2 প্রিন্ট হয়ে গেল। এরপর আয়ের মান 3 হয়ে গেল। তো এইভাবে চলতে থাকবে। তো আয়ের মান যখন 10 হবে তখন 10 লেস দ্যান ইকুয়াল 10, এটাও ট্রু, তখন 10 প্রিন্ট হলো। এরপর আয়ের মান কত হয়ে গেল, মানে 10 থেকে এখন 11 হয়ে গেল। এরপর এই যে 11-এর ক্ষেত্রে চেক করবে, তখন জাস্ট লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তাহলে হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা জি ভাইয়া। আচ্ছা এই যে দেখো, যাক এটা অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা দেখো এই যে দেখেছো, আমরা মানে সেম কোড সাবমিট দিয়েছি, কিন্তু এইটা লেগেছে কত সেকেন্ড,
62 মিলি সেকেন্ড, আর এটা লিখেছে কত সেকেন্ড, 92 মিলি সেকেন্ড। তাহলে কোনটায় টাইম বেশি লেগেছে, এটাই না প্রথমটা? এই যে এটার সাবমিশন, জি ভাইয়া। হ্যাঁ এটার সাবমিশনে দেখো আমি কিন্তু ওই লাইনটা ব্যবহার করিনি। এই যে দেখো ওই লাইনটা নেই, ডিফাইনের মধ্যেও নেই, নিচেও কি, এই যে দেখো নিচেও কি ওই লাইনটা নেই। কিন্তু এই কোডটা দেখো, এই যে এইটা যে 62 মিলি সেকেন্ড লেগেছিল, এইটা দেখো, এটা যদি আমি দেখাই তোমাদেরকে কোডটা, এই যে দেখো এখানে কিন্তু ডিফাইন করা আছে লাইনটা, এই যে ডিফাইন করা আছে। এখন যদি আমি নিচের দিকে যাই, তাহলে এই যে দেখো এখানে অপটিমাইজটা আমি ডিক্লেয়ার করে রেখেছি, মানে ডিফাইন করে রেখেছি। তো এই কারণে কি ওই যে সি ইন সি আউটকে এই লাইনটা ফাস্ট করে দিয়েছে, বুঝতে পেরেছো? যে এখানে কিন্তু আমি সি ইনও ব্যবহার করেছি, সি আউট, আর সি ইন সি আউট এমন দুইটা স্ট্রিম, মানে এই দুইটা তোমার মানে তুমি যাই করো না কেন তোমার কি এই দুইটাই স্ট্রিম ব্যবহার করতেই হবে, তাই না? তো এই কারণে সবসময় এই লাইনটা ইউজ করবা, এই যে এই লাইনটা কোডের মধ্যে যে ফাস্ট আইও দিয়ে, মানে এটা যার যার ইচ্ছা, ঠিক আছে? কেউ ফাস্ট আইও লেখে, কেউ অপটিমাইজ লেখে, আবার অনেকে মজা করে অনেক কিছু লেখে, মানে নিজের মতো করে একটা নাম দিয়ে ডিফাইন করে রাখে। তো এই যে আমি ফাস্ট আইওকে, মানে এই পুরো কোডটাকে কি করেছে আমি ফাস্ট আইও দ্বারা এই যে ডিফাইন করে রেখেছি। তো এটার কাজ আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা সব সময় তোমাদের কোডে এই লাইনটা ব্যবহার করার চেষ্টা করবা, ঠিক আছে? মানে তাহলে আশা করি মানে এইটাও ব্যবহার করার দরকার নেই, এটা মানে ব্যবহার না করলেও সমস্যা নেই, কিন্তু এই দুইটা জিনিস ব্যবহার করা ম্যান্ডেটরি। আমরা আচ্ছা এটা আমরা এন্ডেল মানে এই ব্যাকস্ল্যাশ এনকে কেন এন্ডেল দিয়ে ডিফাইন করে রেখেছিলাম বলতে পারবা কেউ? এটা মনে আছে কারো? দেখি বলতে পারো কিনা কেউ, এটা কেন ডিফাইন করে রেখেছিলাম? কে একজন বলো তো দেখি। এটা প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করেছে এই জিনিসটা। নিউ লাইনের জন্য না, হ্যাঁ, তোমার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। নিউ That লাইনের new জন্য line না ইন্ডেলটা ডিফাইন করে রাখছে যাতে হ্যাঁ, সুবিধা হয়। কি সুবিধা হয়? আচ্ছা তোমাদের হয়তো বা মনে নেই, যাই হোক সমস্যা নেই। তো এই দেখো আমি কিন্তু এই মানে আমরা নিউ লাইনের মাধ্যমেও কি করতে পারি, আমরা একটা নিউ লাইনের মাধ্যমেও আমরা মানে সরি আমরা ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমেও নিউ লাইন প্রিন্ট করতে পারি, আবার এন্ডেলের মাধ্যমেও কি করতে পারি, নিউ লাইন প্রিন্ট করতে পারি। কিন্তু এইটা বেশি ফাস্ট আর এটা স্লো কাজ করে, ঠিক আছে? তো আবার এইটা আবার লেখা একটু কঠিন, কিন্তু এটা লেখা সহজেই টাইপ করা যায়। তো আমরা আবার দেখতেও সুন্দর জিনিসটা। তো এই কারণে আমরা কি করেছি, নিউ লাইনকেই এন্ডেল দিয়ে ডিফাইন করে রেখেছি। তার মানে আমি যদি মানে এন্ডেল লিখি তাহলে আসলে এটা আসলে এন্ডেল না, এটা কি এখন আর এন্ডেল নেই, এটা কি এখন নিউ লাইনের মতোই, সরি মানে ব্যাকস্ল্যাশ এন এর মতোই কাজ করবে, বুঝতে পেরেছো? এটা আসলে মানে মানে নিউ যেহেতু ব্যাকস্ল্যাশ এনটা একটু ফাস্ট, এই কারণে ব্যাকস্ল্যাশ এনকে আমরা এন্ডেল দিয়ে ডিফাইন করে রেখেছি, যাতে কি আমরা যখন এন্ডেল লিখব তখন ব্যাকস্ল্যাশ এন এর কাজই করে। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তো আচ্ছা, হোয়াইল লুপের সিনট্যাক্সটাও সবাই বুঝতে পেরেছো আশা করি, আমি আর রিপিট করলাম না। এখন ডু হোয়াইল লুপের তাহলে সিনট্যাক্সটা দেখি। তো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আগে ডু লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে তোমার আগে যে ইনিশিয়ালাইজেশনের কাজটা করে নিব আমরা, আয়ের মান 1 করে দিলাম, এবার ডু লিখলাম। ডু লিখে আমরা কার্লি ব্রেসেস দিয়ে একটা স্কোপ তৈরি করে নিব, এই যে স্কোপ তৈরি করে নিলাম, ঠিক আছে? তো স্কোপ তৈরি করে নিলাম। এখন আমরা এখানে কি করব, আইকে প্রিন্ট করে দিলাম। এরপর আমরা আইকে ইনক্রিমেন্টের পার্টটাও আমরা এখানে করে দিলাম। আই প্রিন্ট করে আইকে প্লাস প্লাস করে দিলাম, আয়ের মান 1 বাড়িয়ে দিলাম। এরপর এই জায়গায় গিয়ে আমরা মানে কন্ডিশনের কাজটা করব। হ্যাঁ, লেস দেন ইকুয়াল 10, আর এখানে অবশ্যই একটা কি সেমিকলন দিতে হবে। তো এই হচ্ছে ডু হোয়াইল লুপের সিনট্যাক্স। প্রথমে ডু লিখব, এরপর হচ্ছে কার্লি ব্রেসেসের মধ্যে আমরা কি করব, আমাদের কোডটা লিখব, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই মানে এই স্কোপের মধ্যেই করব, আর কন্ডিশনটা বসাবো এই জায়গায়। তো এখন যদি আমি রান করি কোডটা, সেম আউটপুট দিবে, সেম না ওই যে উপর থেকে নিচে দিবে আর কি, যে এন্ডেল ইউজ করেছে। এই যে দেখো 1 থেকে 10, তো 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করলাম।
মানে 3টা লুপের মাধ্যমেই। তো এই 3টা লুপের সিনট্যাক্স 3 রকম আর কি। তো ওই যে ফর লুপটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়, হোয়াইল লুপটা অনেক ব্যবহৃত হয়, কিন্তু ডু হোয়াইল লুপটা আসলে তেমন কাউকে ব্যবহার করতে কখনো দেখি না। কারণ মানে আমার ডু হোয়াইল লুপের যত কাজ আছে আমি সেগুলো হোয়াইল লুপ ফর লুপ দিয়েই করতে পারি। তাহলে শুধু শুধু ডু হোয়াইল লুপ ব্যবহার করে কী লাভ, বা এটার সিনট্যাক্সটা একটু ঝামেলার। ডু লেখো, আবার হোয়াইল লেখো, আবার কন্ডিশন নিচে দাও, মনে রাখা একটু কঠিন। তো এই কারণে দেখা যায় সবাই ফর লুপ আর হোয়াইল লুপই ইউজ করে থাকে। আচ্ছা, তাহলে এই 3টা লুপ কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ? সিনট্যাক্সগুলো, কাজগুলো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব এখন লুপ দিয়ে, ঠিক আছে? তো শুরু করি। তো প্রথম প্রবলেমটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল বের করব, যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল না, প্রথমে আমরা ধরো না, ওই ক্ষেত্রে তো আবার অ্যারে নেওয়া লাগবে। 1 থেকে 5। আচ্ছা, ধরো একটা নাম্বার হচ্ছে 1 2, মানে একটা ধারা দেয়া আছে, ধারা 1 2 3 4 5 6 7, এটা সিকোয়েন্স আর কি, 9 10। তো এই সিকোয়েন্সের আমরা মানে যোগফল, মানে প্রত্যেকটা এলিমেন্টের যোগফল আমরা বের করব, ঠিক আছে? যেমন এটা এরকম হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। তো এটা সম্ভবত কত হবে? 10 19 27। আচ্ছা দেখি তো, আমি তো ভুলে গিয়েছি। 10 into 10 plus 1 divided 2, এভাবে না, আমি লাইক একটা নাম্বার দিলাম। কি দাঁড়াও, ওইটা মানে আমি একটু দেখি। এখানে n দিলাম, এখানেও n দিলাম। হ্যাঁ, একটু দাঁড়াও। আচ্ছা 10 দিলাম, 55। হ্যাঁ, তাহলে এটার মানে এটার যোগফল কত আসলে? 1 2 3 4 5 6 7 8। এটাকে বলা হয় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এটার যোগফল হচ্ছে 55। তাহলে এই কাজটা লুপের মাধ্যমে করা যাবে না, এই কাজটা? জি ভাইয়া। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এটার আসলে মানে লজিকটা তোমরা সবাই পারবা, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ধরো মানে আমার প্রবলেমটা হচ্ছে লাইক আমাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে একটা নাম্বার, এরপর ওই ওই নাম্বার পর্যন্ত, 1 থেকে ওই নাম্বার পর্যন্ত আমরা লুপ চালাবো আর যোগফলটা বের করব। তাহলে আমরা একটা ফর লুপ দিয়ে এটা করে ফেলতে পারি। ইন্টিজার i ইকুয়াল 1, i লেস দেন ইকুয়াল n i প্লাস প্লাস, ঠিক আছে? এরপর আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, সেটা হচ্ছে এখানেই ডিক্লেয়ার করি, কমা দিয়ে সামের মান আমরা 0 রেখে দিলাম। ইনিশিয়ালি সামের মান কত রেখে দিলাম? 0। তো এখন আমরা কি করব, মানে সাম, আমি আগে লিখি সাম i। এখন যদি আমি সামের মানটা প্রিন্ট করে দেই, আচ্ছা এখন দেখি কোডটা রান করি। আমি যদি 10 দেই, দেখো 10-এর জন্য পারফেক্টলি 55 প্রিন্ট করছে। আরও সুন্দরভাবে যদি আমরা একটু দেখতে চাই, তাহলে ওইভাবে দেখা যাবে? আচ্ছা দেখা যাবে অবশ্যই। i প্লাস, আচ্ছা সমস্যা নেই, এটা বোঝা যাচ্ছে। তো এই যে দেখো এখন এই কোডটা আসলে কাজ করছে কিভাবে। তো আমি যদি এখানে একটু লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 10। আচ্ছা, তাহলে ইকুয়াল 25। এখন দেখো প্রথমে i এর মান কত? 1 না? ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা দেখলাম i এর মান কত? 1। তো এখন এখানে চেক করবে n এর মান কত। ইউজার থেকে যা ইনপুট নিব তাই হচ্ছে n এর মান। তো ইউজার থেকে ধরো আমি 10 ইনপুট নিলাম, ইউজার থেকে 10 ইনপুট নিলাম। এখন আমরা চেক করব যে 1 মানে i এর মান তো 1, তাই না? 1 লেস দেন ইকুয়াল 10। হ্যাঁ, লেস দেন ইকুয়াল 10, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা এই যে i এর মান কত? 1,
আর সামের মান কত ইনিশিয়ালি সামের মান কত ছিল 0, তাহলে 0 আর 1 যোগ করলে কত 1, 1কে আমরা কি করলাম সামের মধ্যে স্টোর করে রাখলাম, তাহলে সামের মান আগে ছিল 0, এখন সামের মান হয়ে গিয়েছে 1। এখন i এর মান এখন কত হয়ে গেল 2, তো 2 এখানে 2 আছে আর সামের মান কত হয়ে গিয়েছিল 1, তাহলে 2 আর 1 কত 3, তাহলে সামের মধ্যে কত স্টোর হলো 3। হ্যাঁ, এখন আবার তোমার মানে i এর মান কত হয়ে গেল 3, তো i এর মান 3 আর সামের মান কত 3, তাহলে 3 আর 3 কত 6, তাহলে সামের মধ্যে কত স্টোর হলো 6। তাহলে এইভাবে মূলত লুপটা কাজ করছে আর সামের মান কি মানে বাড়ছে আস্তে আস্তে। তাহলে কি তোমরা মানে লজিকটা বুঝতে পেরেছো কোডটা কিভাবে কাজ করছে? কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কনফিউশন থাকলে বলো, সমস্যা নেই। মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে। আচ্ছা, এটা কেউ বলতে পারবা যে আমরা এখানে সাম ইকুয়াল সাম প্লাস আই লিখেছি, এটাকে অন্য কোনভাবে অন্য আরো কিভাবে লেখা যায় এটা কেউ বলতে পারবা? সাম সাম প্লাস ইকুয়াল আই। হ্যাঁ হ্যাঁ, এই আমরা মানে সাম ইকুয়াল সাম প্লাস আই কে সাম প্লাস ইকুয়াল আই এভাবেও চাইলে লিখতে পারি, সেম আউটপুট দিবে, মানে কোড পারফেক্টলি রান করবে, কোনো সমস্যা হবে না। এই যে 10 দিলাম, তো আমার কত 55 পারফেক্টলি প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তো এটা গেল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো যেহেতু মনে করো এটা বললাম, তো এটা তো একটা লুপ চালিয়ে আমরা করেছি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করেছি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বের করার একটা সূত্র আছে, এটা কি কেউ জানো সূত্রটা? n into n plus 1 divide 2। হ্যাঁ, n into n plus 1 divided by 2। তো আমরা চাইলে এই সূত্রের মাধ্যমেও কি করতে পারি, এক লাইনের কোডে এটা বের করে ফেলতে পারি। তো এখন যদি আমি এই যে 10 দেই, তাহলে এই যে পারফেক্টলি 55 প্রিন্ট করছে। তো এরকম ছোটোখাটো কিছু সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এগুলো আমাদের প্রবলেম সলভিংয়ে অনেক বেশি কাজে লাগে। আচ্ছা, এখন আমরা ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করতে হয় লুপের মাধ্যমে সেটা দেখব। আমরা সহজ সহজ প্রবলেম থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব, সমস্যা নেই। তো এখন দেখো ফ্যাক্টোরিয়ালের সাইন কোনটা, এটা, তাই না? তো ধরো 5 ফ্যাক্টোরিয়াল আমি বের করতে চাচ্ছি, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? হ্যাঁ, 1 পর্যন্ত, মানে 5 থেকে 1 এর গুণফলই হচ্ছে কি বারবার, মানে 5 4 3 2 1 এর গুণফলই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আমরা এটা জানি, কারণ আমরা পড়ে এসেছি ম্যাথে। তো এটাও চাইলে কি লুপের মাধ্যমে বের করা যাবে না ইজিলি? জি ভাইয়া। সরি, এটা ডিলিট করলাম কেন? আচ্ছা, তাহলে দেখি কিভাবে বের করা যায়। তো একইভাবে আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নিব। এইবার আমরা এখানে ফ্যাক্টোরিয়াল নাম দিই, ফ্যাক্টোরিয়াল নাম দিলাম, আর এইটার মান আমরা ইনিশিয়ালি 1 করে দিলাম, ঠিক আছে। এখন আমরা ফর লুপ চালাবো, ইন্টিজার i ইকুয়াল 1, i লেস দেন ইকুয়াল 5। আমরা যেহেতু n এর আমরা ফ্যাক্টোরিয়াল বের করব i প্লাস প্লাস। তো আমরা এখন কি করব, ফ্যাক্টোরিয়ালের মধ্যে ফ্যাক্টোরিয়াল মানে আমরা মাল্টিপ্লিকেশন করব, এই কারণে এই যে এই সাইনটা দিলাম, তো i, ঠিক আছে। এখন যদি আমি ফ্যাক্টোরিয়াল এটা প্রিন্ট করি, আচ্ছা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল এই যে 120 পারফেক্টলি প্রিন্ট করছে। আরও যদি দেখি, ধরো 10 ফ্যাক্টোরিয়াল তো অনেক বড় একটা নাম্বার, এই যে পারফেক্টলি প্রিন্ট করছে। আচ্ছা, এই কোডটা কি বুঝতে পেরেছো? কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? আমার কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, যদি আমরা 10 এর পর যদি ধরো 21 বা 30 যদি নেই cin এর ভ্যালু বা n এর ভ্যালু, তখন কি করব? 21 এর ফ্যাক্টোরিয়াল কত আগে দেখি তো। মানে অনেক একটা বড় সংখ্যা, কত লাখ না কোটি জানি। আচ্ছা, এটা হিউজ বড় একটা নাম্বার, ঠিক আছে, মানে 10 টু দি পাওয়ার 19। তো দেখো এখন ধরো, আচ্ছা ধরো মানে আচ্ছা আর একটু কম দেখি, ধরো এটা বেশি বড় হয়ে গেল, তো আমরা 16 দেখি, 16 ফ্যাক্টোরিয়াল। 16 ফ্যাক্টোরিয়ালও কিন্তু বিশাল বড় একটা নাম্বার, কত 10 টু দি পাওয়ার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 18, সরি 18 না 13, তাই না?
তো জি ভাইয়া। এটা কিন্তু বের করা সম্ভব, 16 এরটা বের করা সম্ভব। তাহলে কি করতে হবে, দেখো আমরা ফ্যাক্টোরিয়ালের মধ্যে স্টোর করছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালটা কি কি টাইপের নিয়েছি? ইন্টিজার। ইন্টিজার। এখন আমরা জানি কি ইন্টিজার সর্বোচ্চ কি 10⁹ পর্যন্ত স্টোর করতে পারে, তাই না? 2 4 6 8 আরেকটা 10⁹ পর্যন্ত স্টোর করতে পারে। তার মানে আমার যেহেতু আমরা 16 এর বের করতে চাচ্ছি, ধরো আমি n এর মান এখানে 16ই করে দিলাম, আমি ইউজার থেকে ইনপুট নিব না, বা এটা কমেন্ট করে দেই, কমেন্ট করে দিলাম, ঠিক আছে? তো এটা কমেন্ট করে কিভাবে, যে লাইন কমেন্ট করতে চাচ্ছ সেই লাইনে কার্সরটা রেখে কন্ট্রোল-শিফট-C দিবা, তাহলে কমেন্ট হয়ে যাবে। আর যদি কমেন্ট আবার রিমুভ করতে চাও তাহলে কন্ট্রোল-শিফট-X দিবা, তাহলে আবার কমেন্ট রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মানে এটা কমেন্ট করে রাখলাম। তো এই যে ধরো n এর মান কত, 16 দিয়ে রাখলাম। এর ভ্যালু তো চেঞ্জ না, ঠিক আছে। হ্যাঁ না না না, হ্যাঁ, আচ্ছা, তো n এর মান আমরা 16 রেখে দিলাম, ফ্যাক্টোরিয়ালের মান আমরা মানে 1 করে দিলাম। এখন এটা তো ইন্টিজার টাইপ, তাই না? এখন আমরা জানি যে ইন্টিজারে আসলে 10⁹ এর থেকে বেশি স্টোর করা সম্ভব না। তাহলে এক সময় গিয়ে তো ফ্যাক্টোরিয়ালের মান কি 10⁹ এর থেকে বড় হয়ে যাবে না 16 এর ক্ষেত্রে? তাহলে আমরা এখানে আসলে নিব কি লং লং, এল, সরি ক্যাপিটাল লেটার না, স্মল লেটার এল। আমি কি লং লং ডিফাইন করা নেই না? আচ্ছা, সমস্যা নেই, আমরা লং লংই লিখি। এই যে লং লং লিখলাম, ঠিক আছে? এখন যদি আমি 16 এরটা বের করতে চাই, পারফেক্টলি বের করা যাবে। দাঁড়াও, এই যে দেখো পারফেক্টলি অ্যান্সার দিচ্ছে। এখন যদি আমি 16 এর জায়গায় 18 দেই, তারপরও মনে হয় কাজ করবে। 20 পর্যন্ত মানে নেওয়া সম্ভব। এরপরে ভাইয়া কি করা যায় 20 উপর? আচ্ছা, দেখো 20 পর্যন্ত নেওয়া 18 পর্যন্ত নেওয়া যাচ্ছে, এরপর 20ও দেখি একটু রান করে। আচ্ছা দেখো 20 নেওয়া যাচ্ছে, কিন্তু 21 তুমি নিতে পারবা না। এই যে এখন যদি 21 নেই, তাহলে দেখবা মানে কিছু গার্বেজ ভ্যালু শো করবে, কারণ লং লংও কি 21কে মানে 21 ফ্যাক্টোরিয়ালকে স্টোর করতে পারবে না। এই যে দেখো গার্বেজ ভ্যালু মানে শো করছে আর কি, বুঝতে পেরেছো? তো এখন এখন এটা উপায় কি ভাইয়া? হ্যাঁ, এটার সলিউশন হচ্ছে মানে এত বড় নাম্বার নিয়ে সাধারণত মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্ষেত্রে বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এত বড় নাম্বার নিয়ে সাধারণত কাজ করা লাগে না, অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে অনেক কমপ্লেক্স কিছু, এরর দিছে, হ্যাঁ কোড শেফে এটা এরর খাইছিলাম ভাইয়া ফ্যাক্টোরিয়ালে। ফ্যাক্টোরিয়াল তোমাকে মানে মানে ওটা রেঞ্জ কত দিয়েছিল, মানে আমারে ইনপুটের 21 দিছিল। 21 রেঞ্জ পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, তো মাইনাস এটাই আসছিল মূলত। হ্যাঁ, তা বুঝতে এটার পেরেছি, পরে এটা কি করব এটা আর ভাবতে পারতেছিলাম না। বুঝতে পেরেছি। কিন্তু সি প্লাস প্লাসে এটা এখন যদি তুমি মানে সি প্লাস প্লাস দিয়ে করতে চাও, নাম্বার না, এটা তো আসলে এটা তাহলে কোনো অ্যালগোরিদম মানে দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? লাইক অ্যারে দিয়ে করছে, হ্যাঁ অ্যারে দিয়ে করা ছিল, সলিউশন দেখছি কিন্তু সলিউশন মাথার উপর গেছে। হ্যাঁ, মানে এটা হয়তো বা কোনো কমপ্লেক্স কোনো অ্যালগোরিদম দিয়ে করা যেতে পারে, ঠিক আছে? আর এটা একটু নেক্সট ক্লাসে বুঝা দিও। আমি চেষ্টা করব মানে এটা নিয়ে ঘাটাঘাটি করবো নে, এটা- মানে আর কোড শেফে মানে এটা কত রেটিং এর প্রবলেম ছিল, আমাকে প্রবলেমটা লিংকটা কমেন্টে দাও তো দেখি। আমি আচ্ছা দিচ্ছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এত বড় নাম্বার নিয়ে সাধারণত অত কাজ করা লাগে না। তো কারণ আমাদের সর্বোচ্চ কি আমরা লং লং এ এটা নিতে পারবো। আচ্ছা দাঁড়াও, তোমার এটা দেখি ডাবলে যদি নেই তাহলে কাজ করে কিনা। ডাবল ডাবল তো লং লং এর থেকেও বড়, দেখি কাজ করে কিনা। আচ্ছা দেখো ডাবলে আসছে উত্তর, ঠিক আছে আদি? আচ্ছা ভাই আমি একটু ইয়াটা দিচ্ছি, একটু দেখো তো। হ্যাঁ আচ্ছা, দেখবো, সমস্যা নেই। তো দেখো ডাবলে আরো বেশি স্টোর করা যায়, বুঝতে পেরেছো? মানে লং লং এর থেকে আরো বেশি স্টোর করা যায়, এই জন্য ডাবল নিয়েছি যখন ফ্যাক্টোরিয়ালের মানে ডাটা টাইপ, এই কারণে এখন ডাবলে মানে উত্তরটা দিচ্ছে, তাও আবার এই যে তোমার এইভাবে আর কি উত্তরটা দিচ্ছে। তো এখন আসলে আমাদের মানে এইটা নিয়ে অত বেশি চিন্তা করার কিছু নেই, কারণ এত বড় সংখ্যা নিয়ে সাধারণত অত কাজ করা লাগে না। তো এখন আপাতত এটা নিয়ে চিন্তা না করলেও হবে, বাকি ওইটা আমি দেখবো না আদি, সমস্যা নেই। তাহলে এটা কি তোমরা বুঝতে পেরেছো ফ্যাক্টোরিয়ালের বিষয়টা? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা কনফিউশন? না ভাইয়া।
আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম দেখি। সেটা হচ্ছে, ধরো আমাকে একটা নাম্বার দেয়া আছে, ধরো একটা নাম্বার, জাস্ট একটা ইন্টিজার নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার না। এখন এই নাম্বারের ডিজিটগুলোর যোগফল আমি বের করতে চাচ্ছি। মানে এই নাম্বারের ডিজিট 1 2 5 3 6 4, তাহলে কত হবে? 3 আর 5 কত? 8 8 11 11 17 21। তাহলে আমি যদি এই নাম্বারটা ইনপুট দেই তাহলে এইটা আউটপুট আসবে। মানে একটা নাম্বারের সাম অফ ডিজিটস আমাকে বের করতে হবে। তাহলে এইটা লজিক কি হতে পারে, কেউ বলতে পারবা? এই প্রবলেমটার লজিক কি হতে পারে? এটা একটা ইন্টিজার নাম্বার, জাস্ট একটা ইন্টিজার নাম্বার। লাইক এভাবে ইনপুট নিব ইউজার থেকে, লাইক ইন্টিজার n, ঠিক আছে? এভাবে ইউজার থেকে কি করব? একটা ইন্টিজার ইনপুট নিব। এরপর আমরা আউটপুট দেখাবো হচ্ছে এই যে 21 এরকম, যদি এই নাম্বারটা ইনপুট নেই। এটা কিভাবে করা যেতে পারে, কেউ বলতে পারবা? এনিওয়ান? আদি পারবা এটা বলতে? কোনটা এটা তো পারবো। কি হবে লজিক? প্রথম এই ডিজিটটা 10 দিয়ে ভাগ হবে। কোন যেটা ডিজিটটা? ভাগশেষ থাকবে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা আর কি 10 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, হ্যাঁ, ভাগশেষগুলো যোগ হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি তুমি এটা পারবা, মানে তুমি লজিকটা মোটামুটি, মানে লজিকটা তুমি জানো। তো এখন যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, দেখো একটা নাম্বার দেয়া আছে, ধরো 1 2 3, ঠিক আছে? এখন এই নাম্বারটাকে আমি যদি 10 দ্বারা মডুলো করি, তাহলে অলওয়েজ যে কোনো একটা নাম্বারকে যদি 10 দ্বারা মডুলো করা হয় তাহলে সেই নাম্বারের লাস্ট ডিজিটটা আমরা পাবো, এই যে লাস্ট ডিজিট। তাহলে এখানে আসলে মডুলো করলে আসলে কত আসে? ভাগশেষ আসে না? তাহলে 123 মডুলো 10 কত হবে? 3, মানে ভাগশেষ কত হবে? 3। তাহলে আসলেই 3 আসে কিনা দেখি তো। লাইক 10কে কত দ্বারা ভাগ করব আমরা? 1 2 3 দ্বারা 1 2 3কে 10 দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে কত? একবার যায়, ঠিক আছে? এখানে কত আসলো? এখানে 10 আসলো। এরপর হচ্ছে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে হচ্ছে তোমার 2 0 2। এরপর আমরা 3কে নামালাম, তাহলে 23কে এখন যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 2 বার যায়। তাহলে আমরা 20 তো এখন বিয়োগ করলে কত? বিয়োগ করলে 03। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমরা 123কে যদি কি করি? 10 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসে? শেষ ডিজিটটা। অলওয়েজ এটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমি যদি সেই নাম্বারটাকে কি করি? 10 দ্বারা ভাগ করি, একটা নাম্বারকে 10 দ্বারা ভাগ করলে অলওয়েজ, মানে মডুলো করলে, নাম্বারটাকে যদি মডুলো করলে তাহলে ভাগশেষ কত আসবে? অলওয়েজ ওই নাম্বারের শেষ ডিজিটটা আসবে। তাহলে আমি এভাবে কি করতে পারবো? আমি শেষ ডিজিটটাকে স্টোর করতে পারবো। তো 3কে ধরো আমি একটা ভেরিয়েবল নিলাম, টেম্প, একটা টেম্প ভেরিয়েবল নিলাম। তো টেম্পের মধ্যে 3কে স্টোর করে রাখলাম, মানে 3 মডুলো করে স্টোর করে রাখলাম। এখন আমার দরকার 2 আর 1। তাহলে এই নাম্বারটা থেকে 2 আর 1 কীভাবে বের করব? এখন দেখো, আমি যদি এই নাম্বারটাকে 10 দ্বারা কি করি? ভাগ করি। এবার মডুলো করব না, ভাগ করব। তো ভাগ করলে ভাগফল কত আসবে? 12 আসবে না? মানে এই যে এই লাস্টে যে ডিজিটটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, আর এইটা হবে ভাগফল। এই যে দেখো, আমরা যখন কি করেছিলাম 123কে 10 দ্বারা ভাগ করেছি তখন আমাদের ভাগফল কত এসেছে? 12। মানে একটা ডিজিট, ওই নাম্বারে একটা ডিজিট কি হয়েছে? রিমুভ হয়ে গিয়েছে ভাগ করার ফলে। তাহলে আমরা যদি ভাগফল, মানে ভাগশেষ, প্রথমে আমাদের লজিকটা হচ্ছে প্রথমে আমরা কি করব? ভাগশেষটা বের করব। তো ভাগশেষ বের করলাম, 3 বের করলাম। এরপর তারপর 3কে কি করব? একটা জায়গার মধ্যে স্টোর করব। এরপর ওই নাম্বারটাকে কি করব? আমরা 10 দ্বারা ভাগ করে দেব। ভাগ করলে আমরা 12 পেলাম। তাহলে 12কে আবার কি করব? 12কে মডুলো করব 10 দ্বারা। 12কে 10 দ্বারা মডুলো করলে 2 পাবো। তো 2কে আবার কি করব? এই 3-এর মধ্যে জাস্ট স্টোর করে রাখবো। স্টোর করলাম। আবার কি করব? এই 12কে, এই যে 12 যেই নাম্বারটা, এই 12কে 10 দ্বারা ভাগ করে 12কে আবার ছোট করে ফেলবো। 12কে 10 দ্বারা ভাগ করে কত করে ফেলবো? এবার তাহলে 1, ভাগফল আসবে কত? 1। তো 1 করে ফেললাম। এবার 1কে আবার মডুলো করব কত দ্বারা? 10 দ্বারা। 10 দ্বারা মডুলো করলে তাহলে
আমার এই যে এই ডিজিটটা পেয়ে যাব, তাই না? তাহলে 1 পেয়ে গেলাম। এরপর আবার কি করব আমরা এই 1কে 10 দ্বারা ভাগ করব। তো এবার ভাগফল আসবে 0, তাই না? কারণ 1কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসবে? 0। তো এরপর আমরা চেক করব আমাদের ভাগফল কি 0, মানে আমাদের সংখ্যাটা কি 0 হয়ে গিয়েছে। যদি সংখ্যাটা 0 হয়ে যায় তাহলে আমরা লুপটা ব্রেক করে দিব। এরপর তো আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। 1 2 কত 3 5 6। আচ্ছা, এই লজিকটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু বললে ভালো হয়, না বুঝলে আমি আবার রিপিট করব। এটা কি বুঝতে পেরেছো? আবার একটু রিপিট করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, ধরো আমি ইউজার থেকে ইনপুট নিলাম এই নাম্বারটা কত 123। এখন আমার একটা ধরো আমি একটা মানে একটা টেম্পোরারি একটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি। এটা ধরো এটার মধ্যে 0 আছে। তো এখন আমি কি করব, এই নাম্বারটাকে 10 দ্বারা কি করব, মডুলো করব। তো 10 দ্বারা মডুলো করলে আমরা কি পাবো? এটা তো বুঝতে পেরেছো, যে কোন একটা নাম্বারকে 10 দ্বারা মডুলো করলে তাহলে কি পাওয়া যায় বলো তো? কি পাওয়া যায়? ওই নাম্বারের শেষ ডিজিটটা না, ওই নাম্বারের শেষ ডিজিটটা আমি কি করব, পাবো। তো পেলাম কত 3 পেলাম মডুলো করলে। এখন এই 3টাকে কি করব, আমি এই ট্যাম্পের মধ্যে স্টোর করে রাখবো, মানে যোগ করে রাখবো। এই যে ট্যাম্পের মধ্যে 3কে আমি যোগ করে রেখে দিলাম। এখন কি করব, আমি এই 123কেই আবার কি করব, 10 দ্বারা ভাগ করব। তো 10 দ্বারা ভাগ করলে যে কোনো একটা নাম্বারকে 10 দ্বারা যখন আমরা ভাগ করি তখন কি হয়, তখন সেই নাম্বারের লাস্ট যে ডিজিটটা মানে এই 3টা রিমুভ হয়ে যায়। তখন ভাগফল কত আসে? 12। ভাগফল 12 আসবে না? ঠিক আছে, একটা নাম্বারকে যখন আমরা কি করি 10 দ্বারা ভাগ করি তখন সেই নাম্বারে মানে ভাগফল আসে, সেই নাম্বারের লাস্ট ডিজিটটা যদি রিমুভ করে দিই তাহলে যে নাম্বারটা থাকে সেটা মানে 12। ভাইয়া সব সংখ্যার ক্ষেত্রে কি একবার মডুলো করে তারপর ভাগ করে হ্যাঁ, মডুল একবার ভাগ করে 0 না আসা পর্যন্ত করব? হ্যাঁ 0 না আসা পর্যন্ত কি করব, আমরা জাস্ট মডুলোটা বের করতে থাকবো আর কি করব, মডুলোটা এভাবে স্টোর করতে থাকবো। ঠিক আছে, যতক্ষণ নাকি আমাদের এই নাম্বারটা, এই যে নাম্বারটা কত ছিল, প্রথমে ছিল 123, তারপর হয়ে গেল 12, 12 পর 1 হয়ে গেল, 1-এর পর কত হয়ে গেল 0। তো যখনই 0 হয়ে যাবে তখনই জাস্ট আমরা লুপ ব্রেক করে দিব, মানে আমাদের কন্ডিশনে আমরা ওইভাবেই সেট করে রাখবো যে যদি নাম্বারটা 0 হয়ে যায় তাহলে কি তুমি মানে তোমার লুপ চালানো বন্ধ করো। তারপরে এই যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা এখানেই পেয়ে গিয়েছি, এই ট্যাম্পের মধ্যে স্টোর করব। তো তাহলে উত্তর কত আসবে? 6। এখন কি বুঝতে পেরেছো? কোড করলে আরও ক্লিয়ার হবে, মানে কোডটা যখন করবো না তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। এখন কি কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? একটু বললে ভালো হয়। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস কয়জন করছে দেখি তো, কয় মিনিট আছে? আল্লাহ, 4 মিনিট, 9 জন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা লজিকটা লিখে ফেলি। তো প্রথমে আমরা একটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিলাম, ঠিক আছে। এখন আমরা হোয়াইল লুপের মাধ্যমে এটা করার চেষ্টা করি। হোয়াইল আমার যে নাম্বারটা n নট ইকুয়াল 0, মানে n যতক্ষণ 0 না হবে ততক্ষণ কি আমার লুপটা চলবে। আচ্ছা, এই কন্ডিশনটা কি বুঝতে পেরেছো তোমরা? না বুঝলে বলো, আমি আবার রিপিট করব। মানে আমি একটা নাম্বার ইউজার থেকে ইনপুট নিলাম, এখন এই নাম্বারটা যতক্ষণ না 0 হবে, মানে নট ইকুয়াল, এই অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি। তো নাম্বারটা যতক্ষণ না 0 হবে ততক্ষণ কি আমার এই লুপটা চলতে থাকবে। যখনই এই নাম্বারটা 0 হয়ে যাবে, 0 নট ইকুয়াল 0, তাহলে কি ফলস হলে তখন লুপটা ব্রেক হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, ধরো একটা ট্যাম্প, আমি অলরেডি একটা ট্যাম্প ভেরিয়েবলও ডিক্লেয়ার করে রাখি, ইন্টিজার ট্যাম্প না অ্যান্সারই দিই, অ্যান্সারের মান আমি ইনিশিয়ালি 0 করে রাখলাম। আচ্ছা, এখন আমি কি করব, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব রিমাইন্ডার মানে কি ভাগশেষ, রিমাইন্ডার। তো এই রিমাইন্ডারের মধ্যে আমি n মডুলো 10 এটা কি করলাম, মানে n মডুলো 10কে আমি রিমাইন্ডারের মধ্যে স্টোর করলাম। এরপর এই রিমাইন্ডারটাকে আমরা অ্যান্সার প্লাস ইকুয়াল রিমাইন্ডার লিখে দিলাম। আমার তাহলে কি, আমার যেই মানে ভাগশেষটা এখানে স্টোর হয়েছে সেটা কি অ্যান্সারের মধ্যে আমরা যোগ করে ফেললাম। তো যোগ করার পর এখন আমার এই সংখ্যাটাকে ছোট করতে হবে, মানে সংখ্যাটা যদি 123 হয় তাহলে এটাকে 12 বানাতে হবে। তাহলে আমরা কি বলেছি, n ইকুয়াল n ডিভাইডেড 10,
আচ্ছা n ইকুয়াল n ডিভাইডেড 10, তাহলে ধরো n এর মান কত আছে ইনিশিয়ালি, n এর মান ধরো কত আছে 1 2 3 মানে 123। তো 123কে যদি আমি কি করি 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত আসবে 12 না, 12 আসলো। তো এই 12কে আবার কি করলাম, এই 12কে আমরা n এর মধ্যেই কি করলাম স্টোর করে দিলাম। এখন আচ্ছা আমি কোডটা রান করি, তারপর দেখি অ্যান্সার ঠিকভাবে আসে কিনা। তো অ্যান্সারকে আমরা কি করব এখন প্রিন্ট করে দিলাম। আচ্ছা ক্লাস তো মনে হয়, আচ্ছা তোমরা কি ক্লাস করবা? এটা মানে আরো কিছু প্রবলেম দেখানোর ইচ্ছা ছিল। জি ভাই করতে চাই। আচ্ছা আমি তাহলে একটা লিংক দিচ্ছি তোমাদেরকে, দেখো এখানে এখনই ক্লাসটা ব্রেক হয়ে যাবে অবশ্য। আচ্ছা এটা পরে দেখাই, সমস্যা নেই। তাহলে আমি লিংক দিচ্ছি তোমাদেরকে। আসসালামু আলাইকুম। আই থিঙ্ক আর কেউ জয়েন করবে না। আচ্ছা তো এই যে আমাদের কোডটা ছিল, এখন আমি যদি রান করি, দেখো আমি যদি 1 2 3 দেই পারফেক্টলি আমার যোগফলটা কি করছে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন যদি অন্য সংখ্যা দেই, লাইক একটু সময় লাগবে, এত সময় লাগছে কেন? আচ্ছা তো ধরো আমি লাইক র্যান্ডম একটা নাম্বার দিলাম। তো কত, এটা কত 5 2 6 5 2 7 13 14 18 21, ঠিক আছে পারফেক্টলি নাম্বার অফ ডিজিটস প্রিন্ট করছে। আচ্ছা তাহলে এখন দেখি আমার আসলে কোডটা কিভাবে কাজ করছে। তো আমার এখানে অ্যান্সারের মান ইনিশিয়ালি কত, সরি n এর মান কত ইনিশিয়ালি, ধরলাম n এর মান হচ্ছে 1 2 3, আর আমার অ্যান্সারের মান কত, অ্যান্সারের মান 0 আছে। তো এখন আমি প্রথমে এখানে কি করলাম, এখানে n কে মডুল মানে এখানে আমি 1 2 3 কে মডুলো করলাম 10 দ্বারা। তো 10 দ্বারা মডুলো করলে আমি কত পাবো 3 পাবো। তাহলে 3 কে এই রিমাইন্ডারের মধ্যে কি করলাম স্টোর করলাম। তারপর রিমাইন্ডারের মধ্যে কত আছে 3 আছে, সেই 3 কে আবার কি করলাম অ্যান্সারের মধ্যে আমি রেখে দিলাম। তাহলে অ্যান্সারের মান হয়ে গেল 3। এখন আমার মানে এরপর কি করলাম, আমি n কে 10 দ্বারা ভাগ করলাম। তো n কে যদি 10 দ্বারা ভাগ করি, লাইক n এর মান কত আছে 1 2 3, 1 2 3 কে 10 দ্বারা ভাগ করলে আমি ভাগফল কত পাবো 1 2 পাবো, মানে 12 পাবো আর কি, ঠিক আছে 1 2 মানে 12 পাবো। তো 12 কে কি করলাম আবার n এর মধ্যেই স্টোর করলাম। তো আগে n এর মান কত ছিল, এই যে এই জায়গায় যখন ছিল তখন n এর মান কত ছিল 123, এখন n এর মান কত হয়ে গিয়েছে 12 না, 12 হ্যাঁ 12 হয়ে গিয়েছে। এখন আবার চেক করবে, এখানে যাবে, তো গিয়ে দেখলো যে 12 কি নট ইকুয়াল 0 না, হ্যাঁ 12 নট ইকুয়াল 0, তাহলে আবার লুপের মধ্যে যাবে। তো এখন কি হবে 12 কে 10 দ্বারা ভাগ করলে আমরা, সরি 10 দ্বারা মডুলো করলে আমরা কি পাবো 2 পাবো। তো 2 কে রিমাইন্ডারের মধ্যে স্টোর করলাম। তো এরপর রিমাইন্ডারকে আমরা অ্যান্সারের মধ্যে স্টোর করলাম, তাহলে অ্যান্সারের মধ্যে কি 2 চলে আসলো, ঠিক আছে 2 চলে আসলো। এরপর আমরা আমাদের এই যে 12 আমাদের n এর মান ছিল 12 কে 10 দ্বারা আবার ভাগ করলাম, ভাগ করলে কত পাবো ভাগফল 1 পাবো, ঠিক আছে। তাহলে n এর মান কত হয়ে গেল এখন 1। তো আবার এখানে গেল, তো 1 নট ইকুয়াল 0, হ্যাঁ 0 মানে 1 নট ইকুয়াল 0, এটা ট্রু। তাহলে আবার এখানে গেল, তো 1 মডুলো 10, 1 মডুলো 10। তো 1 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করে মানে মডুলো করি তাহলে 1ই আসে। কোনো ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা মডুলো করলে ওই সংখ্যাটাই কি ভাগশেষ আসবে, এটা সবসময় মাথায় রাখবা। কোন একটা ছোট সংখ্যাকে যদি আমরা বড় সংখ্যা দ্বারা মডুলো করি তাহলে ওই সংখ্যাটাই অলওয়েজ আসবে। তাহলে 1 কে আমরা 10 দ্বারা মডুলো করলে কত আসবে 1। তো সেই 1 কে আমরা অ্যান্সারের মধ্যে স্টোর করলাম, তাহলে অ্যান্সারের মান কত হয়ে গেল 6, মানে 3 প্লাস 2 প্লাস 1। এরপর আমরা 1 কে এই 1 কে আমরা কি করব 10 দ্বারা ভাগ করব, ভাগ করলে এবার কি ভাগফল আসবে 0। তো n এর মান 0 হয়ে গেল। আবার এখানে গেল, তো 0 ইকুয়াল 0, 0 নট ইকুয়াল 0, ফলস। ফলস হলে লুপটা ব্রেক করলো। এরপর অ্যান্সারের মধ্যে আমার অলরেডি আমার কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে গিয়েছি, মানে নাম্বার অফ ডিজিটস, সাম অফ ডিজিটস পেয়ে গিয়েছি। এরপর জাস্ট আমি অ্যান্সার প্রিন্ট করে দিলাম। তাহলে এই কোডটা কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কনফিউশন আছে বা প্রশ্ন আছে?
রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, আশা করি ভাইয়া এরকম কিছু প্রবলেম আপনি দিয়ে দিয়েন, আমরা বাসায় সলভ করব। আচ্ছা ঠিক আছে। আরও মানে হ্যাঁ, আমি তো লাইক দেখাচ্ছি মানে লুপের ব্যবহারের কারণে কিছু মানে লুপের ব্যবহারটা যাতে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো এই কারণে কিছু প্রবলেম আমি নিজেই দেখাচ্ছি। এরপর আরও প্রবলেম ইনশাল্লাহ দিয়ে দিব তোমাদেরকে গ্রুপে, সেগুলো তোমরা সলভ করা নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। যদি কোথাও আটকে যাও তাহলে আমাকে মানে গ্রুপে মেসেজ দিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বা অন্য কেউ যদি পারে সেও রিপ্লাই দিবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো আমরা কিছু অ্যালগোরিদমও শিখলাম। অ্যালগোরিদম মানে কি আসলে? অ্যালগোরিদম মানে কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ অ্যালগোরিদম? কেউ বলতে পারবা অ্যালগোরিদম মানে কি? মানে অ্যালগোরিদম দ্বারা আসলে কি বোঝায়? সামনে অ্যালগোরিদম কোর্স আছে তোমাদের। তালিকা। কি তালিকা? না, তালিকা না। আচ্ছা ভাইয়া মনে নেই। আচ্ছা, যাই হোক, তো অ্যালগোরিদম যদি সহজ বাংলায় বলি তাহলে অ্যালগোরিদম দ্বারা বোঝায় হচ্ছে কোনো একটা মানে সমস্যার সমাধান করা একটা নির্দিষ্ট নিয়ম, এটাকেই বলা হয় কি একটা অ্যালগোরিদম। তাহলে দেখো এখান থেকে আমরা দুইটা অ্যালগোরিদম শিখে ফেললাম, যে কোনো নাম্বারকে যদি আমি কোনো একটা নাম্বারকে আমি যদি কি করি 10 দ্বারা মডুলো করি, তাহলে অলওয়েজ সেই নাম্বারের লাস্ট ডিজিটটা আমি কি পাবো, মানে পাবো। তো এটা একটা ছোট্ট একটা অ্যালগোরিদম বলা যায়, ঠিক আছে। আবার কোনো নাম্বারকে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে অলওয়েজ ওই নাম্বার থেকে তার লাস্টের ডিজিটটা কি রিমুভ হয়ে যাবে। তাহলে এই দুইটা একটা অ্যালগোরিদম না, মানে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করছে। মূলত সিনট্যাক্স, তাই তো? সিনটেক্স না, মানে অ্যালগোরিদম আর কি বলা যায়, মানে একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আশা করি আমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছি। এখন আমরা একটা প্রবলেম সলভ করব, এটা আরও ইন্টারেস্টিং। সেম মানে এইরকম একটা লজিকে আমরা ডেভেলপ করব, জাস্ট একটা লাইন অতিরিক্ত। সেটা দেখি পারো কিনা, মানে কেউ এটা নিজে থেকে পারো কিনা দেখি। ধরো একটা নাম্বার আছে, এরকম একটা নাম্বার আমি ইউজার থেকে ইনপুট নিব, ইন্টিজার নাম্বার। এই নাম্বারটাকে রিভার্স করে প্রিন্ট করে দেখাতে হবে, মানে রিভার্স মানে উল্টা করে প্রিন্ট করে দেখাতে হবে, লাইক 82351। আমি ইনপুট নিব এইভাবে, কিন্তু আউটপুট শো করবে এটা। এটা কি কেউ পারবা, বা কেউ পারো এই লজিকটা? জি ভাইয়া। আদি পারো? জি ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, গুড। তাহলে বলো শুনি আমরা একটু লজিকটা কিছুটা। লজিকটা মূলত ধরো যেমন এটা মানে ভাগ হবে 10 করে, তো ভাগশেষটা একটা সামে যোগ হবে, এমন কিছু একটা। হুম আমি আমি লজিকটা পারি, বাট আমি বুঝাতে একটু মানে হয়। বুঝতে পেরেছি, সমস্যা নেই। মানে এরকমই, কিন্তু আসল যে জিনিসটা হচ্ছে তুমি বললা যে মানে যে সংখ্যাটা রিভার্স হবে সেইটাকে আমরা মানে 10 দ্বারা গুণ করব না? যেই সংখ্যাটা রিভার্স হবে, হ্যাঁ, মানে ভাগ করার পরে যেটা আর কি আসবে। ধরো আমরা মানে ধরো এই নাম্বারটাকে এইটাকে যদি মডুলো করি তাহলে কত পাবো? 8 পাবো না? এখন আমার এই 8কে কি করতে হবে? সবার সামনে নিয়ে যেতে হবে না? হ্যাঁ। মানে 8 এই সংখ্যার ক্ষেত্রে 8 এর স্থানীয় মান কত? একক। একক স্থানীয়তে একক স্থানে আছে, কিন্তু 8কে আমার নিয়ে যেতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত অযুত এখানে নিয়ে যেতে হবে। তো এইটাই মানে এই প্রবলেমের একটা ইন্টারেস্টিং পার্ট, ঠিক আছে। মানে আমরা তো এখন মানে এই প্রবলেমটা সলভ করার পর, এটা সলভ করার পর আমরা বুঝতে পারছি যে আমাদের কি বারবার মডুলো করতে হবে, তারপর ভাগ করতে হবে, ভাগ করে করে একটা ডিজিট বের করতে হবে। কিন্তু এই ডিজিটটাকে আমরা কিভাবে আমাদের মানে এখান থেকে এই জায়গায় নিব, ঠিক আছে, সেটা একটা মানে ইন্টারেস্টিং পার্ট। তো আচ্ছা, আমরা লজিকটা তাহলে একটু বোঝার চেষ্টা করি। এখন দেখো সেটা হচ্ছে, এটা বুঝতে হলে একটা জিনিস দেখো, একটা মানে অবজারভেশন। সেটা হচ্ছে ধরো একটা নাম্বার, ধরো 59। এখন এই নাম্বারটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি কিনা দেখো তো, লাইক 5 × 10 + 9, সরি 5 × 10 + 9, এভাবে কি প্রকাশ করা যাবে নাম্বারটাকে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা অবজারভেশন আছে। দেখো আমার কি
9 হচ্ছে কি, 9 হচ্ছে আমার রিমাইন্ডার। যদি আমি 9কে মানে এই নাম্বারটাকে কি করি, ভাগ করি, মানে মডুলো করি, তাহলে কি আমরা পাবো, 9 পাবো না? তো 9কে অলওয়েজ কি করব, যোগ করব। আর এই 9-এর আগে যে ডিজিটটা আছে সেই ডিজিটটা কত, 5, ঠিক আছে? তো 5কে আমরা অলওয়েজ কি করব, মানে তার আগের ডিজিটটার সাথে কি করব, 10 আমরা গুণ করব। হ্যাঁ, গুণ করলে তাহলে দেখা যাচ্ছে কি আমরা এই পুরো কাঙ্ক্ষিত পুরো ফলাফলটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটাই, মানে এই জিনিসটা আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। লাইক আমরা যদি আমাদের সংখ্যাটা এরকম বড় হয় তাহলে আমরা কি করব, প্রথমে 9 বের করব, ঠিক আছে? তারপর 9-এর আগে কি আছে, Five. আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা ধরো 9কে আমি প্রথমে আমি একটা অ্যান্সারের মধ্যে অ্যান্সার ইনটু 10 প্লাস রিমাইন্ডার এভাবে রাখলাম। তাহলে আমি কি করলাম, ধরো অ্যান্সারের মান অ্যান্সারটা 0 থেকে শুরু হবে। হ্যাঁ, অ্যান্সারটা 0 থেকে শুরু হবে, ঠিক আছে? অ্যান্সারটা 0 থেকে শুরু হবে। তাহলে লজিকে মিলবে। তাহলে দেখো এখানে এই যে আমরা এই অবজারভেশনটাই এখন দেখব। সেটা হচ্ছে ধরো একটা অ্যান্সার রেখে দিলাম, তো সেটার মধ্যে 0 ইনিশিয়ালাইজ করে রাখলাম। এখন আমরা কি করব, আমরা রিমাইন্ডার বের করলাম। রিমাইন্ডার মানে কি, ওই যে ভাগশেষ। তাহলে এইটার ভাগশেষ কত, এটা মডুলো করলে আমরা কত পাবো, 10 পাবো না, সরি 9 পাবো না, 9 পেলাম। তো এই 9কে কি করলাম, যোগ করলাম। মানে এখন দেখো অ্যান্সারের মধ্যে আমার কত আছে, 0। 0 ইন্টু 10 কত, 0। 0 প্লাস রিমাইন্ডার মানে 9 কত, 9। তাহলে দেখো আমার এই 9টা আগে এখানে ছিল, এখন 9টা মানে অ্যান্সারের মধ্যে এখন কত চলে এসেছে, 9। আচ্ছা, অ্যান্সারের মধ্যে 9 চলে এসেছে। আচ্ছা, এখন আমরা কি করব, আবার এই সংখ্যাটাকে, আমাদের এই বড় সংখ্যাটাকে, তো এটা আরও একটু ছোট সংখ্যা নিই, দাঁড়াও 1 2 3 নিই, তাহলে মানে বোঝাতে সুবিধা হবে। তাহলে এখানে 3 চলে আসলো, তাহলে অ্যান্সারেও কত আসবে, 3 চলে আসলো। আচ্ছা, এখন আমাদের নাম্বারটাকে তাহলে ছোট করে ফেলি। কি করব, আমরা 10 দ্বারা ভাগ করব নাম্বারটাকে, 10 দ্বারা ভাগ করলাম। তো 10 দ্বারা ভাগ করলে নাম্বারটা কত, 12 হয়ে গেল। এখন আমরা 12কে কি করব, 12-এর আমরা মডুলো বের করব। 12-এর মডুলো বের করলাম, তাহলে কত আসলো, 2 2 চলে আসলো। এখন রিমাইন্ডারের মধ্যে কত আছে, 2। আর অ্যান্সার কত আছে, অ্যান্সারের মধ্যে 3 আছে। তাহলে 3 ইন্টু 2 কত, 30। 30 প্লাস 2 কত, 32 না? হ্যাঁ, তাহলে আমাদের দেখো এই অ্যান্সার এখন কত হয়ে যাবে, 32 হয়ে গেল। এই যে দেখেছো রিভার্স হচ্ছে, 1 2 3 থেকে এখন 3 2 হয়ে গিয়েছে। এরপর আমরা কি করব, আবার আমাদের 12টাকে ভাগ করে 10 দ্বারা ভাগ করে ছোট করে ফেলবো। তো ছোট করে ফেললে কত আসবে, 1। তো এখন কি করব, আমরা এই 1কে মডুলো করব 10 দ্বারা। 10 দ্বারা মডুলো করলে 1 আসবে। তো 1 আসলো। এখন রিমাইন্ডারের মধ্যে কত, 1। আর আমার অ্যান্সারের মধ্যে কত আছে, 32। 32কে 10 দ্বারা গুণ করলে কত আসবে, 320। 320কে রিমাইন্ডার মানে রিমাইন্ডার 1 যোগ করলে কত আসবে, 321 না? 321। হ্যাঁ, দেখো আমার অলরেডি কি হয়ে গিয়েছে, রিভার্স হয়ে গিয়েছে। এই যে 1 2 3 ছিল, এখন কত হয়ে গিয়েছে, 3 2 1 হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আবার এটাকে ভাগ করব 10 দ্বারা। ভাগ করলাম, ভাগশেষ কত আসলো, সরি ভাগফল কত হয়ে গেল, 0। তাহলে 0 যেহেতু, এখন আমি লুপ ব্রেক করে দিব। তো লজিকটা কি তোমরা এখন বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আশা করি তোমরা পারবা। তারপর আমি একটু জাস্ট এইটাই একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে একটা মানে একদম অনলাইন জাজের একটা প্রবলেম সলভ করে দেখাবো, কারণ মানে যাতে তোমাদের অনলাইন জাজ সম্পর্কেও আইডিয়া হয় কিভাবে প্রবলেম সলভ করতে হয়, এগুলো একটু দেখিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে আমার কি চেঞ্জ করা লাগবে, অ্যান্সার আছে, এখন রিমাইন্ডারও আছে। যে রিমাইন্ডারটা কি করলাম, আমি নিলাম। এখন আমি অ্যান্সার প্লাস ইকুয়াল, আমরা কি করব, অ্যান্সার ইকুয়াল অ্যান্সার ইন্টু 10 প্লাস রিমাইন্ডার, ঠিক আছে? সেটাকে আমরা অ্যান্সারের মধ্যে স্টোর করে দিলাম। এটাকে এভাবেও লেখা যাবে, প্লাস ইকুয়াল। জাস্ট দেখো আগের কোডটাই জাস্ট এই লাইনটা অতিরিক্ত। এটা একটা অবজারভেশন ছিল আর কি, একটা সংখ্যার ক্ষেত্রে। তো এখন যদি আমি প্রিন্ট করি,
ধরো দেখো পারফেক্টলি হয়নি তো, 5 2 না হয়নি, কোথায় ভুল গেল একটু দেখি তাহলে। এন্ডস প্লাস ইকুয়াল টু টা কাটলে ভালো হয় মনে হয়। আচ্ছা ধরো অ্যান্সারের মান এখন 0 নাম ছিল করো, তাই এখন না, নাম 0 করো, ছিল 3, তাহলে ওইটা এখন অ্যান্সারের নাম মধ্যে। করা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরি, মানে এখন ওই প্লাস ইকুয়াল তো হবে না, ইকুয়াল হবে জাস্ট। জি ভাইয়া। হ্যাঁ এখন ঠিক আছে। দেখো এখন পারফেক্টলি আমার সংখ্যাটা রিভার্স হয়ে গেছে, 5264114625। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা অনলাইন জাজের একটা প্রবলেম সলভ করি। আমাদের বাংলাদেশের খুব জনপ্রিয় একটা অনলাইন জাজ হচ্ছে লাইটোজে। মানে আমরা তো সাধারণত বিদেশি যে অনলাইন জাজগুলো আছে সেগুলোতেই প্রবলেম সলভ করি বা কন্টেস্ট দেই, কিন্তু বাংলাদেশেরও একটা জনপ্রিয় অনলাইন জাজ আছে, সেটা হচ্ছে লাইটোজে। এটা অনেক ভালো একটা অনলাইন জাজ, এখানের প্রবলেমগুলোও খুব স্ট্যান্ডার্ড। মানে আইসিবিসি কন্টেস্ট দেওয়ার ক্ষেত্রে, মানে ন্যাশনাল কন্টেস্টগুলোর ক্ষেত্রে এই অনলাইন জাজের প্রবলেমগুলো সলভ করা মানে উচিত, বা করলে অনেক লাভ হয় আর কি। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে একটা অনলাইন জাজ, ঠিক আছে। অনলাইন জাজে বিভিন্ন প্রবলেম থাকে, তারপর কন্টেস্ট হয়, ঠিক আছে। তো আমরা এখানে এই বিভিন্ন অনলাইন জাজে ঢুকে প্রবলেম সলভ করতে পারি, কন্টেস্ট দিতে পারি। তো লাইটোজে এটা হচ্ছে বাংলাদেশি একটা অনলাইন জাজ। তো একটা প্রবলেম আজকে আমরা সলভ করব, তো শুরু করা যাক। এখানে দেখো প্রবলেমের নাম দেয়া আছে, প্রবলেমের নাম হচ্ছে ইভেন অড 1, ঠিক আছে। আর দেখো আমাকে একটা টাইম লিমিট দিয়ে রেখেছে যে 1 সেকেন্ডস। আমার রান টাইম কত হবে? 1 সেকেন্ডসের বেশি হওয়া যাবে না রান টাইম। এর আগের ওই যে আমি যে প্রবলেম ওই যে সাবমিট করে দেখিয়েছিলাম, ওখানে টাইম কত লেগেছিল দেখেছো? মাত্র মিলি সেকেন্ড, 62 94, মাত্র মিলি সেকেন্ডের মধ্যে কোড রান হয়েছে। তো এখানে ওই যে টাইম লিমিট দেয়া থাকে, প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে একটা টাইম লিমিট দেয়া থাকবে, আবার একটা মেমোরি লিমিটও দেয়া থাকবে, যে তোমার কোডের মেমোরি এই যে 128 এমবি, হিউজ, অনেক অনেক বেশি এমবি, মানে অনেক বেশি মেমোরি। মানে এত মেমোরি তো কেউ কোডে সাধারণত ইউজ করেও না, মাত্র এই যে কত কেবি এরকম ইউজ করা হয়। যাই হোক, 100 মেমোরি নিয়ে আসলে অত চিন্তা করতে হয় না, কিন্তু এইটা নিয়ে অনেক চিন্তা করতে হয়। তো এই জিনিসগুলো আমরা ওই যে যখন টাইম কমপ্লেক্সিটি পড়বো তখন আরও ভালোভাবে জানবো। তো যাই হোক, এখন এই যে দেখো তোমাকে স্টেটমেন্ট দেয়া আছে, আর এটা হচ্ছে বাংলায় স্টেটমেন্টটা দেয়া। তোমার তামিম শাহরিয়ান সুবিন ভাইয়ের নাম শুনেছো কেউ? উনি বাংলাদেশে অনেক ভালো একজন প্রোগ্রামার। ওনার একটা বই আছে কম্পিউটার প্রোগ্রামিং। এই বইটা পড়েই অনেক বড় বড় প্রোগ্রামাররাও মানে মূলত তাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করেছিল। তো এই বইটা খুবই জনপ্রিয়। আবার পাইথন দিয়েও ওনার একটা বই আছে, পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা, ওইটা অনেক জনপ্রিয় বই। তো ওই ভাইয়েরই, তামিম শাহরিয়ার সুবিন ভাইয়েরই একটা বই আছে, কি জানি, 52টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান। তো ওই বইয়ের প্রবলেমগুলোই মূলত এই অনলাইন জাজে দেয়া হয়েছে। তো ওই বইয়েরই একটা প্রবলেম। তো ওই বইয়ে যেহেতু বাংলায় লেখা, এই কারণে এখানে বাংলায় স্টেটমেন্ট লেখা আছে। বাকি সাধারণত তোমার অনলাইন জাজের প্রবলেমগুলোর স্টেটমেন্ট কি ইংলিশে হয়, কিন্তু এখানে যেহেতু এটা মানে বাংলা বইয়ের একটা প্রবলেম, এই কারণে আসলে বাংলায় লেখা আছে। তো প্রবলেমটা কি পড়ি। একটি পূর্ণ সংখ্যা দেয়া থাকবে, মানে একটা পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার দেয়া থাকবে, সেটি জোড় না বেজোড় তা বের করতে হবে। এটাই প্রবলেম, জাস্ট সহজ প্রবলেম। তো দেখো এই যে তোমাকে ইনপুটটা কেমন হবে, আউটপুটটা কেমন হবে তার ডিটেলস দেয়া আছে। তো প্রথম লাইনে একটি সংখ্যা কি টি দেয়া থাকবে, প্রথম লাইনে কি একটা সংখ্যা আমাকে টি নিতে হবে। তো টি এর রেঞ্জ কত হবে? টি এর রেঞ্জ হবে 1 থেকে 10⁻² পর্যন্ত, মানে 100 পর্যন্ত। পরবর্তীতে টি এর মান যত ততটি লাইন থাকবে। মানে ধরো এই যে দেখো টি এর মান দেয়া আছে কত 3, তাহলে 3 কয়টা লাইন হবে? আমার ইনপুটের লাইন হবে 1টা 2টা 3টা। এটাকে বলে মূলত টেস্ট কেস। তাহলে কয়টা টেস্ট কেস থাকবে? 1টা 2টা 3টা, ঠিক আছে। তো প্রতিটি লাইনে একটি করে পূর্ণ সংখ্যা n দেয়া থাকবে। তো n এর রেঞ্জ আবার কত হবে? 0 থেকে কত পর্যন্ত? এই যে দেখেছো হিউজ বড় একটা নাম্বার দেয়া, কত, এটা হিউজ একটা নাম্বার, অবশ্যই এটা ইন্টিজারে হয়ে যাবে আশা করি, দেয়া থাকবে। আর আউটপুট শো করতে হবে কি তোমাকে কি আউটপুট শো করতে হবে তাও লিখে মানে ওরা দেখিয়ে দিবে, বলে দিবে আর কি। প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য সংখ্যাটি জোড় হলে, যদি সংখ্যাটা জোড় হয়, এই যে প্রথম টেস্ট কেস এইটা, তাহলে 0 কি জোড়,
তার মানে আমাকে প্রিন্ট করতে হবে ইভেন। আর এটা কি বেজোড়, তাহলে প্রিন্ট করতে হবে কি অড। আবার এটা কি জোড়, তাহলে প্রিন্ট করতে হবে কি ইভেন। আচ্ছা, তাহলে এটা কি টোটালি বুঝতে পেরেছো প্রবলেমটা? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করি। আচ্ছা, তাহলে দেখেছো আমাদের কিভাবে নিতে হবে, এটাও দেখিয়ে দিয়েছে যে টেস্ট কেস থাকবে, মানে কয়টা টেস্ট কেস প্রথমে উল্লেখ করতে হবে, তারপর সেই সংখ্যক টেস্ট কেস আমাকে নিতে হবে। আচ্ছা চলো আমরা সলভ করি প্রবলেমটা। এটা কিন্তু সহজ প্রবলেম, এটা আশা করি তোমরা নিজেরাই সলভ করতে পারবা। বাকি কিভাবে সলভ করতে হয়, সাবমিট করতে হয়, এগুলো আজকে আমি একটু দেখিয়ে দিব। তো আমি একটা ফাইলের নাম দিলাম, এটা হচ্ছে আমার টেমপ্লেট। তো এটা এগুলো সব রিমুভ করে দিলাম, জাস্ট এটা রাখলাম, এগুলো রিমুভ করে দিই। এটাও রিমুভ করে দিই। এই যে এগুলো জাস্ট রাখলাম, এগুলো তো তোমরা বুঝো তাই না, এগুলো তো আমি আলোচনা করেছি, তো এই জিনিসগুলো জাস্ট রাখলাম। আচ্ছা, এখন প্রথমে আমাকে বলেছে কি একটা টেস্ট কেস নিতে হবে, তো আমি একটা টেস্ট কেস ভেরিয়েবল নিলাম। এই যে টেস্ট কেসটা ইউজার থেকে ইনপুট নিলাম, ইউজার থেকে ইনপুট নিলাম। এখন আমাকে টেস্ট কেস সংখ্যক বা লুপ চালাতে হবে, কারণ দেখো আমাকে এখানে কি টেস্ট কেস কত আছে 3, তাহলে 3 বার লুপ চলবে, 3টা ইনপুট নিতে হবে, 1টা 2টা 3টা। আবার টেস্ট কেস কত হতে পারে, টেস্ট কেস 1 থেকে 100 পর্যন্ত হতে পারে, তাহলে টেস্ট কেস কিন্তু 100টাও হতে পারে, মানে এখানের মানটা কত হতে পারে 100 হতে পারে, তখন আমার 100টা টেস্ট কেস থাকবে। কিন্তু ওরা প্রবলেমে এর আড়ালেও অনেক টেস্ট কেস থাকে, তো ওরা জাস্ট একটা টেস্ট কেস, এই যে একটা টেস্ট কেসই কি তোমাকে শো করবে। আচ্ছা, তাহলে আমরা এই যে ইউজার থেকে ইনপুট নিলাম। এখন দেখো আমরা টেস্ট কেসটা এভাবেও নিতে পারি চাইলে, টি মাইনাস মাইনাস। দেখো টি মাইনাস মাইনাস, এরপর ধরো আমার কি করতে হবে, আমি এই টি মাইনাস মাইনাসটা এক্সপ্লেন করছি, সমস্যা নেই। তার আগে দেখো আমাকে এখন কি করতে হবে, একটা ইউজার থেকে ইনপুট নিতে হবে একটা নাম্বার এন। তো এন নিব, এটা লং লংয়ে নেই, এই রেঞ্জটা আমার বুঝতে পারছি না, এটা ইন্টিজারে দেখি 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ ইন্টিজারে, হ্যাঁ হবে, ইন্টিজারেই হয়ে যাবে। তো এখন একটা নাম্বার নিলাম, ঠিক আছে, তো নাম্বারটা নিলাম। এখন নাম্বারটাও কি করতে হবে, ইউজার থেকে ইনপুট নিতে হবে। এই যে এই নাম্বারটা, এটা ইউজার থেকে ইনপুট নিয়েছে, ঠিক আছে, ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার পর এখন আমি কি করব, এই নাম্বারটা অড নাকি ইভেন এটা বের করতে হবে। তার লজিক তো অনেক সহজ, তোমরা জানো, এর আগের ক্লাসে আমি দেখিয়েছি। যদি নাম্বারটা কি হয় 10 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি প্রিন্ট করব, এখানে কি প্রিন্ট করতে বলেছে, তাহলে ইভেন। যদি হ্যাঁ ইভেন, আচ্ছা ইভেন প্রিন্ট করলাম। এলস প্রিন্ট করব অড। আচ্ছা আচ্ছা, দেখো এই হচ্ছে আমাদের কোড। আর আমি আগেই বলেছি ইফ এলস স্টেটমেন্টে যদি এক লাইন, মানে স্টেটমেন্টের মানে ইফের স্টেটমেন্টে যদি এক লাইন কোড থাকে তাহলে কি, তাহলে আর কার্লি ব্রেসেস দিতে হয় না, তাহলে আমরা এভাবেও লিখতে পারি। কিন্তু আরও বেশি লাইন থাকলে, লাইক 2টা 3টা লাইন থাকলে, তাহলে আমার কার্লি ব্রেসেস, এই যে এভাবে কার্লি ব্রেসেস দিয়ে তার ভিতরে লিখতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি কোডটা ফরম্যাট করে নিই একটু। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে কাজ করছে। তো ধরো আমার টেস্ট কেস নিলাম, আমার 3টা টেস্ট কেস থাকবে। তো টেস্ট কেস 3, তাহলে 3 সরি এটা না, এখানে না। তো আমি প্রথমে কি নিলাম 3 নিলাম। এখন তো হোয়াইল 3 মাইনাস মানে টি মাইনাস মাইনাস, তার মানে এখানে এটা কি পোস্ট ইনক্রিমেন্ট না পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে কি আগে অ্যাসাইন হবে তারপর কি হবে, মানে তোমার তারপর কমবে আর কি। তাহলে কত 3 মাইনাস মাইনাস, তাহলে এটা কত হয়ে গেল, এটা কত হয়ে গেল তোমার 2 হয়ে গেল। তাহলে 2 হয়ে গেল। এখন জাস্ট আমি কি করব, আমি নাম্বারটা ইনপুট নিলাম, ধরো একটা নাম্বার নিয়েছি, লাইক ধরো 2 নিলাম। এখন 2 কি এখানে ইভেন, তাহলে ইভেন প্রিন্ট হবে। আরে তাহলে ইভেন প্রিন্ট হলো। আচ্ছা, তারপর আবার এই যে আবার লুপের মধ্যে এখানে যাবে, তাহলে টি এর মান এবার কত হয়ে গেল, মানে টি এর মান আগে ছিল 3, তারপর 2 হয়ে গিয়েছিল, এখন 1 হয়ে গেল। এবার আরও একটা ইনপুট নিলাম, ঠিক আছে, তারপর মানে আবার ধরো 3 ইনপুট নিয়েছি, তো এখন 3 কি হবে অড, তাহলে অড প্রিন্ট হলো। এরপর আবার টেস্ট কেসের মান 1 কমে গেল, কত হয়ে গেল 1 হয়ে গেল, ঠিক আছে,
1 হয়ে যাওয়ার পর তাহলে আবার ধরো আরেকটা ইনপুট নিলাম 7, তাহলে 7ও কি হবে অড, তখন অড প্রিন্ট করলো। তো এই তো এরপর জাস্ট টি এর মান কত হবে 0 হয়ে যাবে। তো 0 হয়ে গেলে কি হবে, এটা ফলস হয়ে যাবে। ফলস মানে মানে আমরা জানি 0 মানে কি, প্রোগ্রামিংয়ে 0 মানে কি ফলস। তাহলে এটা যখন ফলস হয়ে যাবে কন্ডিশনটা, তখন কি আর লুপের ভিতরে যাবে, যাবে না। তো তখন আর কি আমার এটা ব্রেক হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো? মানে কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? না ভাইয়া, আচ্ছা আচ্ছা, এটা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে আগে তো আসলে আগে তো মানে পোস্ট ডিক্রিমেন্ট, সরি, তাহলে আগে কিন্তু ডিক্রিমেন্ট হবে না। আগে মূলত কি হবে, মানে আগে জাস্ট 3 থাকবে। তাহলে এটা প্রথমে 3 থাকবে, তারপর এইটা এটা এই এক্সিকিউশন এতটুকু রান হবে কোড। এরপর 2 হয়ে গেল, তারপর এতটুকু রান হবে, তারপর 1 হয়ে গেল, এতটুকু রান হবে, তারপর তো 0 হয়ে গেল। তার মানে কি এখন আর লুপের মধ্যে যাবে না। ঠিক আছে, তাহলে ধরো এখন যদি আমি কোডটা সাবমিট দেই, সাবমিট, এই যে এখানে সাবমিট দেবো, এই যে এখানে। তো এই কোডগুলো আমি রিমুভ করে দিই, কেটে দিলাম। আর এই যে এখান থেকে তোমরা ল্যাঙ্গুয়েজ চুজ করবা। তো এই যে আমরা C++17 চুজ করলাম, 12ও চুজ করা যায়, সমস্যা নেই, মানে 20ও চুজ করা যায়, সমস্যা নেই, কিন্তু 17 আমি চুজ করলাম। তো এখন এখানে জাস্ট আমার কোডটা সাবমিট করে দিব, এই যে সাবমিট করে দিলাম। ঠিক আছে, সাবমিট করে দিলাম। এরপর এই যে এখন আমি রান অন স্যাম্পল দিয়ে দেখি যে আমার মানে আউটপুট ঠিক মতো আসছে কিনা। ইভেন অড, ইভেন অড অড, কেন, কোথায় ভুল করলাম? হ্যাঁ, যদি নাম্বারটা, সরি 10 না তো 2 দুই দ্বারা, হবে, হ্যাঁ। দুই হবে। আচ্ছা, এখন যদি আমি আবার যদি একটু সাবমিট দিই, আবার এই যে কোডটা কপি করলাম, এরপর রান অন স্যাম্পলস। এই যে দেখো এখন পারফেক্টলি আমার টেস্ট কেস পাস হয়েছে। এখন যদি আমি সাবমিট দিই, এটা কিন্তু জাস্ট চেক করলাম যে আমার প্রবলেমের মধ্যে যেই টেস্ট কেসটা ছিল ওইটা রান হয় কিনা, এই যে এইটা রান হচ্ছে কিনা, এই টেস্ট কেসটা রান হচ্ছে কিনা এটা চেক করলাম। এখন দিব সাবমিট, এই যে সাবমিট, এখানে সাবমিট দিলাম। এই যে অ্যাকসেপ্টেড। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে অনলাইন জাজে প্রবলেম সলভিং করতে হয়, কিভাবে কোড সাবমিট দিতে হয়? আচ্ছা, আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে আমি তো এখানে সরাসরি কোড কপি করে কি করেছি, সাবমিট দিয়েছি। তোমরা চাইলে আপলোডও করতে পারতা কোড, এই যে। তাহলে তোমার কোডটা যেই ফাইলের মধ্যে আছে ওই ফাইলটা চুজ করবা। কোথায় রেখেছিলাম জানি, ডাউনলোডসে। বাড়িটার জন্য একটু পেঁচানো হয়ে যায় না? হ্যাঁ, পেঁচানো অনেকে করে আর কি। এই যে ও, আপলোড দিলাম, ঠিক আছে। আপলোড দিলে এই জায়গায় কোডটা আসলে আপলোড হওয়ার কথা। আমার এটা কত ছিল, ও এটা সেভ করিনি, দাঁড়াও সেভ করলাম। এখন যদি আপলোড দিই, এই যে আপলোড, আচ্ছা দেখো এই যে আমার কোডটা চলে এসেছে কিন্তু। ঠিক আছে, এরপর যদি সাবমিট দাও, এভাবেও আর কি সাবমিট দেওয়া যায়, কপি করেও দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়। তো তোমার যেটা ভালো লাগে ওইভাবে করবা। তো আবার আরও আরেকটা ওই যে দেখিয়েছিলাম কোড শেফ, ঠিক আছে। এই যে আমি অনেকগুলো প্রবলেমের মানে এরকম লুপ রিলেটেড প্রবলেম বের করে রেখেছি, এগুলো লিঙ্ক তোমাদেরকে দিব, তোমরা সলভ করবা, ঠিক আছে। ভাইয়া এইটা মানে আমার পিসে অনেক স্লো হয়ে যায় এটা যখন আমি রেকর্ডিং করি আর কি। আচ্ছা, এই যে তোমাদেরকে এই 500 ডিফিকাল্টি, এটা যদি বেশি সহজ লাগে না এই প্রবলেমগুলো, তাহলে এই যে 1000 থেকে 1400 এগুলো সলভ করতে পারো, ঠিক আছে। এগুলো যদি বেশি সহজ লাগে আর কি তোমাদের কাছে। 1000 থেকে 1400 জন্য ডিএসএ দরকার। কি দরকার?
ডাটা স্ট্রাকচার। ও আচ্ছা, হ্যাঁ আমরা তো আস্তে আস্তে ডাটা স্ট্রাকচারের দিকেই যাচ্ছি, ঠিক আছে, যেমন লুপ লুপ শিখালাম। আমাদের সেমিস্টারে যারা আছে এখন বর্তমানে, ওটা আমাদের সেকশনে, তো হুম। ধরো ওদের জন্য 500 ডিফিকাল্টিতে আগে করুক। 500টা আগে করবে সেটা হুম। বলতে চাচ্ছ? হ্যাঁ, কারণ তারা মানে কোডিং একটু হলে একটু কাঁচা আছে, তো বুঝতে পেরেছি। ওদেরকে মানে যত ইজি ওয়ে অ্যাপ্রোচ করতে পারো, ইভেন কোশ্চেনটা ধরানোটা ওদের মেইন। হ্যাঁ, আর দেখো এখানে কত কিছু লেখা, কিন্তু এই প্রবলেমটা জাস্ট, এটা আমি আগেও দেখিয়েছিলাম, জাস্ট কি করতে হবে আমার, চেক করতে হবে যে 12 এর থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে মানে ইয়েস প্রিন্ট করব, আর যদি ছোট হয় তাহলে নো প্রিন্ট করব, এছাড়া আর কিছুই না। তো এটাও একটা স্কিল যে প্রবলেমগুলো ক্যাচ করতে পারা, ঠিক আছে। তো আমরা সমস্যা নেই, আস্তে আস্তে দেখব। এই যে আজকে তো একটা প্রবলেম দেখলাম। ভাইয়া একটা করো, মানে কুইজের মতন করো, যে যারা মানে একটা প্রবলেম দিলা, ওটা তোমার লজিকটা বুঝাতে বলো, যারা অ্যাক্টিভ থাকবে ক্লাসে। হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা তো মাঝে মধ্যে কারণ বলি। ওদের জন্য মানে ব্রেইনস্টর্মিংটা হবে, ইভেন কোশ্চেনটাও ধরতে পারবে, ইভেন ভুল হলেও আমরা হেল্প করতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটাই। কারণ না, চুপ থাকলে দেখবা যে দিন শেষে কিছু ফিডব্যাক পাবো না, কেউ পাবে না। হ্যাঁ সেটাই, মানে আর দেখো এগুলো তো একদমই ফ্রি ক্লাস, ঠিক আছে, আমি তো মানে একদম ফ্রিলি তোমাদেরকে করাচ্ছি। তো মানে তোমরা প্রশ্ন করবা, আর কোনো সংকোচ করবা না, কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু না বুঝলে অবশ্যই সেটা বলবা। আমরা তো শেখার জন্য এসেছি, তাই না? আর প্রথম প্রথম প্রবলেম মানে প্রোগ্রামিংয়ের জিনিসগুলো বুঝতে অনেকেরই প্রবলেম হয়, এবং আস্তে আস্তে সেই প্রবলেমটা দূর হয়ে যায় আর কি, ঠিক আছে। তো সংকোচ করবা না, সংকোচ করলে কিন্তু শিখতে পারবা না। আচ্ছা যাই হোক, তো আজকে অনেক কিছুই আলোচনা করলাম, তো আজকে তাহলে এতটুকুই থাকুক। তোমরা প্রবলেম সলভ করবা, আর আমি তোমাদেরকে লুপ রিলেটেড অনেকগুলো প্রবলেমের লিংক দিয়ে দিব, সেগুলো সলভ করার চেষ্টা করবা। আর এটা তো আজকে আমরা শিখলাম, হ্যাঁ দাঁড়াও একটু শেষ করি। এটা তো আমরা আজকে শিখলাম হচ্ছে মানে একটা লুপ কিভাবে ইউজ করতে হয়, এবার মানে আবার আরেকটা হচ্ছে নেস্টেড লুপ, মানে একটা লুপের ভিতরেই কি, একটা লুপের ভিতরে আরেকটা লুপ, এটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। নেস্টেড লুপ কিভাবে কাজ করে, একটা লুপের ভিতরেই কি আরেকটা লুপের কাজ, নেস্টেড লুপের কাজ কেউ পারো? জি ভাইয়া। আচ্ছা, আর বাকিরা তোমরা যারা আছো, কয়জন আছে ক্লাসে? পারি না ভাইয়া। ওকে, সমস্যা নেই, আমি নেক্সট ক্লাস আগামীকালকে, আগামী ক্লাস, আচ্ছা আগামীকালকে তোমরা ক্লাস করতে পারবা? আমি জি ভাইয়া আসলে পারবো। ওকে। হ্যাঁ আদি, আরেকটা হ্যাঁ আদি বলো। যখন নেস্টেড লুপের কথা বলবো না, হ্যাঁ তো ধরো এখানে এটা শেখার সাথে সাথে নেস্টেড কন্ডিশনটাও শিখা ফেলো, যে নেস্টেড ইফ এলস। আচ্ছা, হ্যাঁ ওটা বুঝতে কিন্তু পেরেছি। অনেকজনের কিন্তু শেখা নাই। হ্যাঁ বুঝতে পেরেছি। নেস্টেড ইফেলস আসলে তেমন কিছু না, যেমন তোমার এই যে ধরো একটা নাম্বার কি 10 দ্বারা কি, ধরো একটা নাম্বার আমি দাঁড়াও, এন এর মান কত, 10, ঠিক আছে। তো ধরো এন যদি কি হয়, 10-এর সমান হয়, তাহলে এরপর আমি আবার চেক করব যে ইফ এন, এটা কি মানে এন এটা ইভেন কিনা। যদি ইভেন হয় তাহলে কি করব, আমি জাস্ট ইভেন প্রিন্ট করে দিব, ঠিক আছে। প্রথমে চেক করলাম এন 10 কিনা, আচ্ছা 10, তাহলে চেক করব এন কি ইভেন, হ্যাঁ ইভেন, আদারওয়াইজ কি প্রিন্ট করব, অড। তো এইটা হচ্ছে নেস্টেড ইফ এলস কন্ডিশন। তো এখানে আসলে দেখো নেস্টেড ইফ এলস তেমন কিছু শেখা নেই, কারণ এই সেম কন্ডিশনটাই, মানে ধরো এখানে যদি এটা ট্রু হয় তাহলেই তো এখানে আসবে, তাই না? তো এই কন্ডিশনটাই তুমি চাইলে কি করতে পারতা, এখানে দিতে পারতা না, অ্যান্ড, এই যে অ্যান্ড অপারেটরের মাধ্যমে, তাই না? হ্যাঁ, আর এলসটা জাস্ট এখানে দিতা তখন, সরি, এলসটা এখানে দিতা, তাই না? তো এই যে মানে নেস্টেড ইফ এলস কন্ডিশনটা তেমন শেখার কিছু নেই, ও সরি ওখানে তো এটা, কিন্তু মানে নেস্টেড লুপের অনেক কিছু বোঝার আছে, শেখার আছে। এটা মানে নেস্টেড ইফের বিষয়গুলো তোমরা একটা একটা ইফ স্টেটমেন্টের মধ্যেও নিয়ে আসতে পারো চাইলে, অ্যান্ড অর অপারেটর ব্যবহার করে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। হ্যাঁ আদি বলো। যে নেস্টেড লুপ যখন করাবা, তখন কি প্যাটার্নও কি করাবা? হ্যাঁ মানে নেস্টেড লুপ যেহেতু দেখাবো, তাহলে কিছু প্যাটার্ন কিভাবে প্রিন্ট করতে হয় সেগুলো তো অবশ্যই দেখাবো।
ওকে ভাইয়া। ঠিক আছে, তুমি পারলে আমাকে আগে থেকে কিছু প্যাটার্ন দিয়ে রেখো। আমি দিয়ে দিব? বাকি হ্যাঁ, আমি বেশি দিয়ে দিব। কমপ্লেক্স না, বেশি কমপ্লেক্স দিও না, যাতে মানে অন্যদের Basic যাতে বোধ, করে দিও আমাকে। হ্যাঁ অন্যদের জন্য যাতে বোধগম্য হয়। ঠিক আছে, লাইক আমি হয়তো বা সলভ করতে পারবো, কিন্তু অন্যরা যদি বুঝতে না পারে বা বুঝতে সমস্যা হয় তাহলে ঝামেলা আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়া, ওই ফ্যাক্টোরিয়াল হ্যাঁ ওইটা আমি এখনই দেখছি। আমি এই যে খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করে আমি ওইটা নিয়ে বসবো, ফ্যাক্টোরিয়ালের ওইটা। কারণ ওটা ধরো ভাইয়া অ্যারে দিয়েও হয়, মানে মানে অনেক কন্ডিশন দেওয়া হয়। তো আমি একটা শর্টটা অ্যাপ্রোচ বের করলাম সলিউশন দেখে। হুম, তো এটা আবার নতুন লাইব্রেরি কি জানি একটা আছে বুস্ট, ওইটা দিয়ে করছে।